আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? নবম দশম শ্রেণীর মানুষজন, আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের হালকস্টাইন একাডেমিক প্রোগ্রামের রসায়ন ক্লাসে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ভাইয়া। অধ্যায় ২ আমাদের রসায়নের ২য় চ্যাপ্টার পদার্থের অবস্থা এবং পদার্থের অবস্থার পার্ট 1 এর অংশটা আমরা আজকে কমপ্লিট করব এবং পদার্থের অবস্থা অংশটা থেকে এমসিকিউ, সিকিউ, এসকিউ বোথ সব জিনিসগুলাই আসলে খুব গুরুত্বপূর্ণভাবে চলে আসে। সো পার্ট 1 এর মধ্যে আমরা যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে আমরা পদার্থের প্রথমে যে গতি মানে কণার গতিতত্ত্ব যে জিনিসটা, কণার গতিতত্ত্ব, এই কণার গতিতত্ত্ব সেগুলোর পুরোটা ব্যাখ্যা সহ অর্থাৎ কণার গতিতত্ত্ব দিয়ে আমরা চাইলে তার ভৌত অবস্থাটা ব্যাখ্যা করতে পারি, ভৌত অবস্থা, ভৌত পরিবর্তন সবকিছুই আসলে ব্যাখ্যা করতে পারি। যদিও ভৌত অবস্থা, ভৌত পরিবর্তন আমরা প্রথম চ্যাপ্টারেও পড়ছিলাম। হ্যাঁ, ভৌত পরিবর্তন এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারি। তারপরে আমরা পড়বো হচ্ছে ব্যাপন, ব্যাপন সম্পর্কিত এমসিকিউ, সিকিউ, এসকিউ এবং আরেকটা জিনিস পড়বো, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের নিঃসরণ। এই তিনটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা পার্ট 2 এর মধ্যে বাকি অংশটুকু এবং বাকি যত সকল সিকিউগুলো এসে থাকে, গলন, স্ফুটন, এই টাইপের এই রিলেটেড যে অংশগুলা, সেগুলোকে কমপ্লিট করব। চলো তাহলে হচ্ছে শুরু করি। তোমার পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকবো আশিকুল ইসলাম খান ভাইয়া। পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, তো ধরো পদার্থ জিনিসটা কি বা কাকে বলে? আমি এটার সংজ্ঞা নিশ্চয়ই প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম ভাইয়া। তোমার কি মনে আছে নাকি খেয়ে ফেলেছো বলো তো? মনে থাকা উচিত। যদি খেয়ে ফেলো তাও সমস্যা নাই। পদার্থ জিনিসটা কি আসলে? পদার্থ পদার্থ জিনিসটা হচ্ছে যার ভর আছে এবং যে জায়গা দখল করে। এরকম একটা জিনিসকে আমরা কি বলতাম? পদার্থ বলতাম, তাই না? যার ভর আছে, যার ভর আছে, হ্যাঁ, ভর আছে এবং জায়গা দখল করে। এই দুইটা জিনিস যদি সে মেনে চলে তাহলে তাকে আমরা মেইনলি পদার্থ বলতে পারি। জায়গা দখল করে, জায়গা, যার ভর আছে এবং জায়গা দখল করে, যার ভর আছে এবং জায়গা দখল করে, তাকেই আমরা বলবো কিভাবে বলো তো? পদার্থ। ওকে, সবাই নিশ্চয়ই একমত হবা। ধরো তোমার হাতের কাছে এখন যে জিনিসপাতিগুলো আছে তার ভিতরে কি কি থাকতে পারে? ধরো একটা বই আছে, বই, ধরে নাও এই একখান বই আছে। তুমি তো একটা ক্লাসেও মানে একটা কোনো ডিভাইসেও ক্লাস করতেছো, সেটাকেও চিন্তা করতে পারো। অথবা ধরে নাও এই একটা বই আছে। ওকে, একটা বই আছে তোমার কাছে। আন্টি এক গ্লাস দুধ রেখে গেছেন তোমার পড়ার টেবিলে, অথবা এক গ্লাস পানি তুমি অন্তত নিয়ে রাখছো, অথবা তুমি এক বোতল পানি নিয়ে রাখছো পানির যে কোনো খাওয়ার জন্য, অথবা স্যালাইন ওয়াটার নিয়ে রাখছো, সেটা আছে একটা। আর তোমার কাছে ধরো অ্যারোসল আছে, অনেক মশা, তাই তুমি অ্যারোসল মাঝে মধ্যে হচ্ছে স্প্রে করো। এই যে তিনটা ডিফারেন্ট জিনিস আছে, তিনটা ডিফারেন্ট জিনিসেই তিনটা পদার্থ আছে। যেটা বই বা ডিভাইস যেটাতে তুমি ক্লাস করতেছো সেটা হচ্ছে তোমার আসলে একটা কঠিন পদার্থ, এই কথা তুমি বলতে পারো। সেটা আসলে কি? একটা কঠিন পদার্থ। তোমার টেবিলের গ্লাসে যে পানি বা দুধ আছে সেটা হচ্ছে একটা তরল পদার্থ, তরল পদার্থ। আর তুমি যে অ্যারোসল স্প্রে করতেছো সেটা হচ্ছে একটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এখন কথা হচ্ছে ভাইয়া, উফ, যে কঠিন জিনিস শিখাইলেন, ইস জানতামই না, এমন মনে হইতে পারে। বাট সত্য কথা হচ্ছে আমি এমনভাবেই চাচ্ছি যে একেবারে যে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, একেবারে নাদান বাচ্চা, সেও যেন খুব ভালো মতন শিখতে পারে। একেবারে গোড়া থেকে দেখো তুমি কিন্তু মানে আমি একটু পরেই যখন একেবারে একটু কঠিনের দিকে ঢুকবে, একটু প্রোর দিকে ঢুকবে, একটু বেশি কথাবার্তা বলার চেষ্টা করব, শুরু করব, তখনই কিন্তু দেখবা যে তোমার বেশ কিছু ঝামেলা বা প্যাঁচ লেগে যাচ্ছে। সো ওগুলা যেন না লাগে, তাই একেবারে ডিপ ডাউন থেকে তুমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে উপরে উঠবা। ওকে, তাহলে আমরা বলতেছি কি? পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা কিন্তু এখানেই শেষ না। পদার্থের অবস্থাকে পদার্থের অবস্থা এখানে যে তিনটা দিছি এই তিনটাই খালি শেষ নাই, কিন্তু আরো কিছু অবস্থা আছে, যেমন হচ্ছে প্লাজমা অবস্থা আছে। হ্যাঁ, অতি উচ্চ তাপে আয়নিত যে গ্যাস অবস্থা সেটাকে প্লাজমা অবস্থা বলি এমন। সো ওগুলাতে আমরা যাব না, ঠিক আছে? ওগুলাতে না যে ইন জেনারেল পদার্থের অবস্থা হচ্ছে এই কয়টা, এটা এটা তুমি জেনে রাখো তাহলেই হয়েছে। ওকে, এই যে তিনটা পদার্থের অবস্থা আছে, তিনটা যদিও সেম ম্যাটেরিয়ালের না। সেম ম্যাটেরিয়াল হলে তুমি বরফ চিন্তা করবা, পানি চিন্তা করবা এবং জলীয় বাষ্প চিন্তা করবা। সেম ম্যাটেরিয়াল যদি চিন্তা করো তাও সমস্যা নাই, আলটিমেটলি মোরলেস সেম জিনিসটাই। আচ্ছা, তো আমি যেটা তোমাকে বলতেছি, এই যে কঠিন, তরল, গ্যাসীয় তিনটা যে পদার্থের অবস্থা আছে, তিনটাই পদার্থ এবং এগুলার মধ্যে কোনো না কোনো কিছু আসলে মেইনলি কাছে অবস্থান করছে বা দূরে অবস্থান করতেছে বলেই তাদের অবস্থাগুলা কাইন্ড অফ এরকম, কাছাকাছি অনেকটা এরকম।
ওকে, যেমন ধরো কঠিন পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক অথবা তরল পদার্থ হোক, ধরে নাও এই যে একটা জিনিস চিন্তা করো, এটা মনে করে নাও একটা কঠিন পদার্থের একটা অবয়ব ড্র করতেছি আমি। হ্যাঁ, দেখো এই যে এখানে কয়টা কণা আছে, মনে করে নাও এখানে 50-60টা কণা আছে। এই কণাগুলাকে তুমি যদি আসলে হিট দাও বা তাপ দাও, তাহলে দেখা যাবে এই 50-60টা কণাই এরকম একটু দূর দূরে অবস্থান করা শুরু করতেছে। বুঝছো? দেখো তো ওর থেকে দূরে দূরে অবস্থা শুরু করছে না? ওকে, আবার যদি একটু হিট দাও, তাহলে দেখবা ওই কণাগুলা এইরকম দূরে দূরে অবস্থান নেওয়া শুরু করছে, এরকম দূরে দূরে অবস্থান নেওয়া শুরু করছে। তাহলে আমরা বলতেছি এই যে অবস্থাটা একেবারে কম্প্যাক্ট, সেটাকে বলতেছি হচ্ছে ভাই কঠিন। এটা শিখো, এটা কিন্তু অনেক কাজে লাগবে। এই যে অবস্থাটা খুবই কম্প্যাক্ট না, আবার খুবই দূরে দূরেও না, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে তার তরল অবস্থা। আর এই যে দেখো তো সব থেকে দূরে দূরে কোণাগুলা দূরে দূরে ছড়িয়ে আছে, এই অবস্থাটাকে আমরা তার কি বলতেছি? গ্যাসীয় অবস্থা। তাহলে একটা পদার্থ তো কণা দ্বারা গঠিত, এবং ওই পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে আমরা বলি অণু। হ্যাঁ, আর যদি সেটা মানে ধরো মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে, তার ক্ষুদ্রতম মানে আবার অণু যেটা দ্বারা গঠিত সেটাকে বলি হচ্ছে আমরা পরমাণু। ধরে নাও এটা যদি পানি হয়, মানে এক গ্লাস পানিতে কি একটা H2O আছে? পানি H2O। তাহলে এক গ্লাস পানি যদি হয়, তার মানে সেখানে অনেক অনেক মোল, অনেক অনেক অণু, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অণু কে আছে? H2O আছে। H2O তো একটা অণু। এই অণুটা আবার দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। ঠিক আছে না? তো তাহলে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণার নামটা কি বলতে পারি? অণু, অ্যাটম। তো ওই অণুগুলো যখন খুব কাছাকাছি আছে, তখন এটা বরফ সৃষ্টি করতেছে। কি সৃষ্টি করতেছে? বরফ সৃষ্টি করতেছে। যখন আমরা তাকে একটু হিট দিলাম বা পরিবেশে মুক্ত অবস্থায় রেখেও দিলাম, তখনই সে ওই হিটটা গ্রহণ করে কিসে পরিণত হতে পারছে? বা তরলে পরিণত হচ্ছে। তখন সেটাকে আমরা বলতেছি বরফ থেকে সে পানিতে পরিণত হচ্ছে। ওকে, আর যখন আরো বেশি হিট দিচ্ছি, যখন অনেক দূরে দূরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সেটা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে তুমি জিনিসটা ধরতে পারতেছো যে এইখানে এই যে একটা কোণা থেকে আরেকটা কোণার যে দূরত্ব, সেটা সব থেকে কম। এইখানে একটা কোণা থেকে একটা কোণার যে দূরত্ব, সেটা কঠিনের থেকে বেশি, বাট জলীয় বাষ্পের থেকে কম তরলে। আর জলীয় বাষ্পের ক্ষেত্রে সবার থেকে বেশি, সব থেকে বেশি। এখন একটা কোণা থেকে আরেকটা কোণা এত কাছাকাছি কিভাবে আছে? নিশ্চয়ই কোনো আকর্ষণ বলের মাধ্যমে আছে, একে অপরকে আকর্ষণ করতেছে। এই বলটাকে বলা হয় হচ্ছে আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক আকর্ষণ বল, বা আন্তঃকোণা আকর্ষণ বল, বা আন্তঃকোণা আকর্ষণ শক্তি। কথা বুঝা গেছে কি বলছিলাম আমি? তাহলে আমরা বলবো যে পদার্থের কোণার ক্ষুদ্রতম কোণাটাকে অণু। পদার্থের ক্ষুদ্রতম কোণা বা অণু একে অপরকে আকর্ষণ করে। এই পদার্থের কোণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করে থাকে, সেটাকে বলা হয় আন্তঃকোণা আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃপারমাণবিক আকর্ষণ বল। ওই আকর্ষণ বল অথবা আকর্ষণ শক্তি, এটা বলা হয়। তাহলে তুমি বলো কঠিন পদার্থে যেখানে দূরত্বটা সব থেকে কম, তুমি তো এই যে মানে ক্লাস 8এও এফ এর সূত্রটা শিখেছো না, যে ওই যে G(m1 m2 তারপরে d²), যে দূরত্ব যেখানে বেশি ওখানে আকর্ষণ বলটা হচ্ছে কম, আর দূরত্ব যেখানে কম সেখানে আকর্ষণ বলটা বেশি। সেম টু সেম, আন্তঃকোণা দূরত্ব কঠিনে সব থেকে কম। কম না ভাইয়া? দেখো তো একটা কোণা থেকে আরেকটা কোণার দূরত্ব কি কম না? যেখানে আন্তঃকোণা দূরত্ব সব থেকে কম, সেখানে আন্তঃকোণা আকর্ষণ বল সব থেকে বেশি। কঠিনে আন্তঃকোণা আকর্ষণ বল সব থেকে বেশি। সবাই খুব একেবারে কাছাকাছি আকর্ষণ করে আছে, সেজন্যই তো এটা কি কঠিন বা রিজিড বডি আকারে হয়ে আছে। কঠিন পদার্থ বা রিজিড বডির মতন আকারে হয়ে আছে, তাই না? এরকম না? ওকে, আচ্ছা, যাই হোক, এটা ভুলবশত আর কি ছুটে গেছিল। মানে কিন্তু কঠিন তো, এটা ছুটে গেলেও এটাও তো একটা কঠিন, এটাও তো একটা কঠিন। বুঝছো তো? আচ্ছা, ওকে। তো এরপরে ধরো তোমার কাছে পানি আছে। পানির বিষয়টা কি? কঠিনের চাইতে এটা হচ্ছে যে আকর্ষণ বলটা একটু কম, আর মানে কঠিনের থেকে আন্তঃকোণা দূরত্বটা হচ্ছে একটু বেশি, দিয়ে সে পানি বা তরল গঠন করতেছে। আবার যেটা গ্যাস, সেখানে হচ্ছে আন্তঃকোণা আকর্ষণ বল বা আন্তঃকোণা আকর্ষণ শক্তি যেটা, সেটা সব থেকে কম, আর দূরত্বটা সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে আমরা জিনিসটা হচ্ছে যে মানে একটা সিম্পল ছকের মাধ্যমেই চাইলে উপস্থাপন করতে পারি। হ্যাঁ, আমরা সিম্পল ছকের মাধ্যমে চাইলে উপস্থাপন করতে পারি। তার আগে এইখানে একটা জিনিসটা দেখো তো, যে যদি আমরা এই যে ধরো এটা হচ্ছে বরফখণ্ড থেকে আমরা হিট দিলাম, হিট দিলে এটা কিসে পরিণত করা সম্ভব? তরলে পরিণত করা সম্ভব। আবার হিট দিলাম, এটা কিসে তৈরি করা সম্ভব? জলীয় বাষ্পে পরিণত করা সম্ভব। হ্যাঁ, এখন আবার যদি এখান থেকে আমরা তাহলে কি করি? কঠিনে নিয়ে আসতে চাই, তাহলে ডিরেক্ট কঠিনে না আসলেও আবার তরলের মাধ্যমে হয়েও তো কঠিনে আসবে তো। আবার ডিরেক্ট নিয়ে আসাও যায়, এখানে প্রথমে তরল হবে, তারপরে সে কঠিন হবে তো। আকাশে যে মেঘ জলীয় বাষ্প পড়ে যাচ্ছে, সেটা কি তুমি ফ্রিজে রেখে দিলে সেটাকে হচ্ছে যে কঠিন পরিণত করা যাবে না? অবশ্যই যাবে।
যাবে তো, ওই সার্কুলেশনটাই দেখানো হয়েছে স্টেট অফ ম্যাটার, যে এরা আন্তঃপরিবর্তনশীল, একে অপরের ভিতরে পরিবর্তনশীল হতে পারে। ওকে, এখন আসো তাহলে আমি যদি একটু জিনিসটাই, যে এই জিনিসটাই খালি তোমাকে বলে দিই, যে যে আন্তঃকণা, হ্যাঁ, আকর্ষণ বল, যেটা ওটা ওখানে দেওয়া আছে, বাট স্টিল আমি আবার লিখবো আকর্ষণ বল, এবং তুমি যারা নোট করতেছো তারাও হচ্ছে সুন্দর মতন করে লিখবা। তাহলে বলো তো ভাইয়া, আন্তঃকণা আকর্ষণ বল কোথায় সব থেকে বেশি হবে? নিশ্চয়ই আমাদের কঠিনে সব থেকে বেশি, কঠিনে সব থেকে বেশি, তারপরে আমাদের তরল, তারপরে হচ্ছে আমাদের কি বায়বীয় বা আমাদের গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলবো, আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি কোথায়? কঠিনে, তারপরে তরল, তারপরে হচ্ছে গ্যাস। ওকে, এরপরে যদি আমি বলি আন্তঃকণা দূরত্ব, আন্তঃকণা দূরত্ব, আন্তঃকণা দূরত্বের কথাটা একটু চিন্তা করে দেখো তো, আন্তঃকণা দূরত্বের হিসাবটা যদি আমি করি। আচ্ছা, আন্তঃকণা দূরত্ব কোথায় সব থেকে বেশি? নিশ্চয়ই গ্যাসে। আন্তঃকণা দূরত্বটা কোথায় সব থেকে বেশি? গ্যাসে সব থেকে বেশি। তুমি ওই ছকটা লিখে সাইনটা উল্টা করে দাও, তাও হবে। তাহলে আমরা লিখলাম এরকম ভাবে, কঠিন, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে আমাদের বায়বীয় বা গ্যাসীয়। আচ্ছা, তাহলে আমরা যদি এই থেকে উল্টা করে দিই খালি, এই যে গ্যাসে সব থেকে বেশি, তারপরে এই, তারপরে এই, বলা যায়। এরপরে যদি তুমি বলো কোণার গতিশক্তি, আচ্ছা বলো তো ভাইয়া, যেখানে কোণাগুলা এত কাছাকাছি আছে, যেখানে কোণাগুলা মনে করে নাও এত কাছাকাছি আছে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতেছি ভাইয়া? কঠিন। এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া তরল। হুম, আর এই যে এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি মনে করে নাও কঠিন, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কঠিন অবস্থা, এটা হচ্ছে আমাদের তরল অবস্থা, আর এটা হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থা। তাহলে তুমি বলো তো কোণাগুলা কোথায় বেশি ছুটাছুটি করতে পারবে? কোথায় বেশি ছোটাছুটি করতে পারবে? নিশ্চয়ই যেখানে সব থেকে বেশি দূরে দূরে আছে, দূরে দূরে আছে, যেখানে বেশি বেগে ছোটাছুটি করতে। এখানে তো এত কনজাস্টেড, এত ছোট্ট জায়গায় একে অপরের সাথে যুক্ত আছে, এখানে তো তার নড়ানড়ি করা, মানে ধরো একটা রুমের ভিতরে 100 জন মানুষকে চাপাচাপি গাদাগাদি করে, ওখানে তুমি কি নড়ানড়ি করতে পারবা? পারবাই না। আবার 2-3টা বাচ্চাকে মাত্র রেখে দিছো, ও তো ইচ্ছা মতন দৌড়ায় বেড়াবে এখানে এত বড় জায়গার ভিতরে। তাহলে যেখানে বেশি জায়গা নিয়ে আছে তারা, সেখানে নিশ্চয়ই তার গতিশক্তিটা অবশ্যই বেশি থাকবে, সে বেশি দৌড়াদৌড়ি করতে পারবে। তার মানে গ্যাসীয় অবস্থায় গতিশক্তি, যে গতিশক্তির পরিমাণটা, সেটা সব থেকে বেশি। সব থেকে বেশি কোথায় দেখো? গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। সিম্পলি তাহলে আমরা যদি বলি আন্তঃকণা, তাহলে আমরা যদি এটা বলি যে কণার গতিশক্তি, কণার গতিশক্তি মানে এটা কিন্তু ওই যে ওই যেটা আমাদের আন্তঃকণা, কোণার গতিশক্তি, কোণার গতিতত্ত্ব যেটা আছে না, এই গতিতত্ত্বই কিন্তু বলে যে প্রত্যেকটা কোণায় সবসময়ই হচ্ছে কম্পনশীল। গতি শক্তি, কোণাগুলা কেমন? কম্পনশীল, সবসময় কাঁপতেছে, ছোটাছুটি করতেছে, সময় পেলেই মানে সুযোগ পেলেই সে ছোটাছুটি করবে এমন। তাহলে কোণার গতিশক্তিটার হিসাবটাও কেমন? ওই যে সেম টু সেম, ধরো আমরা এমনে দিলাম, মানে ওটাই উপরে লিখলাম, তারপরে আমরা গ্রেটার দেন আর লেস দেন চিহ্নটা দিয়ে দিব, তরল, তারপরে হচ্ছে আমাদের গ্যাস। তাহলে বলো তো আমরা কোথায় দিব? অবশ্যই 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 আমার গ্যাসীয় পদার্থের জন্য বেশি না? বেশি। ক্লিয়ার? এখন আসো, এই কঠিন আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা দূরত্ব, কোণার গতি, হ্যান ত্যান সবকিছু তো তুমি শিখলা বা ধরতে পারলা বা বুঝতে পারবা এখন আশা করি। এখন আমরা আকার আকৃতি এই রিলেটেড জিনিসপাতিটাতে যাই আসলে। হ্যাঁ, তাহলে আমরা যাব হচ্ছে তিনটা জিনিসে, তিনটা জিনিসে। সেটা হচ্ছে যে আমরা একটা ছক ক্রিয়েট করব আসলে, এই জিনিসটাকে উঠায় দেই, এখানে এই ছকটা ক্রিয়েট করে ফেলতে পারবো আশা করি এই জিনিসটাকে। আচ্ছা আগে হচ্ছে এই বাবারে, আচ্ছা আগে এই জিনিসটাকে একটু উপরে উঠাই। হুম, এই জিনিসটাকে আগে একটু উপরে উঠাই, তারপরে এই জিনিসটা যেটা একটু বেশি বড় হয়ে আছে এটাকে একটু ছোট করে ফেলি। ওকে, হ্যাঁ, তারপরে এবার এই তিনটাকে ধরে একটু উপরে উঠাই। কেন? কারণ আমার একটু আই নিড সাম স্পেস অ্যাকচুয়ালি। ওকে, এরপরে আমি হচ্ছে তোমাদের কিছু জিনিসপাতি দেখাচ্ছি, যে জিনিসটা আশা করি তোমাদের খুব বেশি প্রয়োজনীয় হবে। ধরো আমরা এখানে দিচ্ছি ভাগ কঠিন, কঠিন, তারপরে এখানে দিব হচ্ছে আমরা তরল, হ্যাঁ, তারপরে এখানে দিব হচ্ছে আমরা গ্যাসীয়। এই জিনিসটাও কিন্তু ভালো মতন কাজ করবা, বা আহ, কঠিন, তরল, তারপরে দাও হচ্ছে সিম্পলি গ্যাস। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে এই তিনটা জিনিসের তিনটা স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে আমরা চিন্তা করব। হ্যাঁ, নির্দিষ্ট ভর, ভালো করে দেখো, নির্দিষ্ট মানে একেবারে স্পেসিফিক, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট
আকার, এই তিনটা বৈশিষ্ট্য কার কোনটা আছে কার কোনটা নাই সেটা নিয়ে আমরা আসলে এখন ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ভালো মতন হচ্ছে আসলে অবজার্ভ করব। ঠিক আছে? আচ্ছা, সো যদি আমরা আসলে একটু ভালো মতন অবজার্ভ করি জিনিসগুলা, তাহলে ধরো এটাতে আমরা একটা ছক করে ফেলি আসলে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু জানা দরকার। অনেক সময় হচ্ছে যে আমরা ভুলভাল করি, এত বড় হয়ে গেছি তাও ভুল করি, দুঃখজনক। বুঝছো? এত বড় হয়ে গেছি তাও ভুল করে বসি এখান থেকে। আচ্ছা, সো এই যে হইলো এরকম, এরপরে এখানে আরেকটা দিয়ে দাও, এরপরে এইখানে একটা, ব্যাস শেষ। আমরা আসলে এই কয়টা ছক মেইনলি দেখব, এই যে এই কয়টা ছক মেইনলি আমরা দেখব। ওকে, সো যেখানে আমাদের থাকবে সেখানে আমরা সুন্দর মতন গ্রিন ফ্ল্যাগ দিব, যাকে বলে গ্রিন ফ্ল্যাগ দিব, আর যেটা আমার থাকবে না সেখানে আমরা রেড ফ্ল্যাগ দিব। যেমন ধরো আমি যদি নির্দিষ্ট ভরের কথা চিন্তা করি, কঠিনের নির্দিষ্ট ভর আছে, কঠিন আগে কঠিন নিয়ে আলোচনা করে ফেলি, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আকার, তিনটে আলোচনা করে ফেলবো আগে। তাহলে কঠিনের নির্দিষ্ট ভর আছে, আছে পাস, নির্দিষ্ট আয়তন আছে, আছে পাস, কঠিনের নির্দিষ্ট আকার আছে, আছে। কারণ কঠিন তুমি মানে কোন পাত্রে রাখছো না রাখছো এর উপর ডিপেন্ড করে না। যেমন ইট আয়তকার, ও আয়তকারী, তাই না? মানে আয়তকার না আসলে, ওই যে ওই যেটাকে বলে মানে ঘনবস্তু আকার হইতে পারে বা আয়তকার ঘনবস্তু টাইপের, ওটা আয়তকার ঘনবস্তুই। তোমার এই কলমটা, এটা হচ্ছে যে একটা সিলিন্ডার আকৃতির বা পঞ্চভুজীয় টাইপের এরকমই। তোমার ফোন আয়তকার বস্তু, আয়তকারী, ওর নির্দিষ্ট আকার আছে না, নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট ভর আছে, সবই নির্দিষ্ট হয়ে আছে। আর তরলের নির্দিষ্ট ভর আছে, পাস, নির্দিষ্ট আয়তন আছে। তুমি ওকে মানে একটা বড় পাত্রে রাখো আর খুব ছোট্ট পাত্রে রাখো, ওখানে 5 লিটার যদি দুধ থাকে তাহলে 5 লিটারই থাকবে, ওখানে 250 ml যদি পানি থাকে তুমি যেটা খাচ্ছ 250 ml থাকবে। তাহলে ওর নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার কি আছে না। ওকে যদি তুমি এখন হচ্ছে যে লম্বা কোনো পাত্রে রাখো তাহলে লম্বা আকারে থাকবে, যদি কোনো ফ্ল্যাট পাত্রে রাখো তাহলে ফ্ল্যাট আকারে থাকবে। তার মানে আমরা পাইলাম এই যে একটা মাল্টুস, এর হচ্ছে এই জিনিসটা নাই, তরলের নির্দিষ্ট আকার নাই। বুঝছি? গ্যাস ভর আছে, আছে, ইয়েস ভর আছে। নির্দিষ্ট আয়তন আছে গ্যাসের, না, নাই। কেন নাই? কারণ নাই, নির্দিষ্ট আয়তন কিন্তু নাই, কারণ তুমি সেটাকে চাপ দিয়ে তাইলে সংকুচিত, চাপ দিয়ে চাইলে মানে কম পাত্রে রাখতে পারবা, আবার চাপ হ্রাস করে চাইলে বড় পাত্রে রাখতে পারবা। যেমন চিন্তা করো, সিম্পলি চিন্তা করো যে ধরো এই অ্যারোসলটার কথা চিন্তা করতেছো, এটা পুরো এয়ার টাইট একটা রুম, এই অ্যারোসলটা তুমি এখানে স্প্রে করলা, তোমার এই অ্যারোসলটা তো তোমার হচ্ছে যে ওই 250 ml এর যে বোতলটা, সেটা বোতলটার ভিতরে ছিল মাত্র এত, ধরো 10 ml তুমি স্প্রে করলা, ওই 10 ml টা এখন এত বড় পুরো রুমে দিয়ে দিলা। তো ওই 10 ml এর আয়তন কি 10 ml থাকবে নাকি ছড়ায় যাবে পুরোটা? বলো তো, ছড়ায় যাবে না? ও পুরো রুমটাই দখল করতে চাইবে না? চাইবে। কিন্তু তরল কি এরকম করতো? করতো না। বুঝছো? তার মানে ওর নির্দিষ্ট আকারও মানে আয়তনও নাই, নির্দিষ্ট আকার থাকবে অবশ্যই না। আয়তন না থাকলে নির্দিষ্ট মানে নির্দিষ্ট আকার কেমনে থাকে? সো এই কেটে গেল এই জিনিসটা। তাহলে আমরা যদি ভর, আয়তন এবং আকার এই তিনটা বৈশিষ্ট্য কঠিন, তরল আর গ্যাসীয় এই তিনটা পদার্থের ক্ষেত্রে তুলনা করি, তাহলে আমরা দেখব নির্দিষ্ট ভর যেটা সেটা আমার তিনটা পদার্থের ক্ষেত্রেই ডান আছে, নির্দিষ্ট আয়তন যেটা সেটা আমাদের কঠিন এবং তরলের জন্য থাকবে, বাট নির্দিষ্ট আয়তনটা আমাদের গ্যাসের নাই। নির্দিষ্ট আকার যেটা সেটা শুধু কেবল ও কেবলমাত্র আমাদের কঠিন পদার্থের আছে, কিন্তু আমাদের তরল পদার্থেরও নাই, গ্যাসীয় পদার্থেরও নাই। বলো পারবো? ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ডান ডান। এটুকু ছিল হচ্ছে আসলে আমাদের ইটা ছকটা। ওকে ভাইয়া, ডান। আশা করি তাহলে বুঝাইতে পারা গেছে। তাহলে এই জিনিসটা কোনার গতিতত্ত্ব থেকে আশা করি ডান। চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, পুরাতন ইয়ারের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আছে। দেখো এখানে বলতেছে কোনটির আন্তঃআণবিক বা আন্তঃকোণা আকর্ষণ বেশি? কোনটার বলো তো? নিশ্চয়ই যেটা কঠিন পদার্থ সেটার। কঠিন পদার্থের না, কঠিন পদার্থের যেটা, সেটা যেটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের সেটা। চলো তো আমরা কঠিন পদার্থ খুঁজি। এটা কি? পানি। নরমালি পানির সংকেত, যেহেতু এখানে কোনো ফিজিক্যাল অবস্থা তার উল্লেখ করা নাই, যেমন ধরো তুমি তো জানো এস দিয়ে সলিড উল্লেখ করা হয়, বা হচ্ছে যে এটা যেহেতু লিকুইড হবে তাই এল দিয়ে উল্লেখ করতে হবে। পটাশিয়াম ক্লোরাইড এটা কিন্তু সলিড, তুমি জানো। নরমালি আয়নিক যৌগগুলা সলিড আকারে থাকে প্রথমত অবস্থায়, এক কেলাস বা এক ল্যাটিস বা এক স্ফটিক গঠন করে, এক কেলাস বা এক স্ফটিক গঠন করে। এখন তুমি মানে এক্ষুনি এই শব্দগুলোর মানে বা এই শব্দগুলো নিয়ে একেবারে ডিপ ডাউন বিশ্লেষণ করা শুরু করার কোনো দরকার নাই।
এগুলা জিনিস আমি নিজে শিখাবো তোমাকে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে শেখো। এটা তোমার 9-10 হিসাবে শেখাটাই আসলে প্রয়োজনীয় না, সেক্ষেত্রে তুমি শিখবা, মানে তাও আমি শিখাবো, কিন্তু সেটা ধীরে ধীরে শিখো, ঠিক আছে ভাই? ওকে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি? বিন্দাস গ্যাস, জানা কথা। কার্বন ডাইঅক্সাইড কি? বিন্দাস গ্যাস। এগুলার কি সলিড ফর্ম হয় না? হয়, বাট এটা ইন জেনারেল, যেহেতু জেনারেল বলছে, জেনারেল কনসেপ্টে চিন্তা করতে হবে। তাহলে অবশ্যই উত্তরটা কে মানে দখল পাচ্ছে আসলে কে? পটাশিয়াম ক্লোরাইড, KCl, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের সঠিক উত্তরটা যাচ্ছে কে? পটাশিয়াম ক্লোরাইড। ডান। ওকে। এরপরে বলে নিচের কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? আবার কোনটার বলো তো? কঠিনের না? কি কঠিনের না? কঠিন যে হবে তার, কঠিন যে হবে তার। তাহলে এখানকার ভিতরে আমাদের কঠিন কে আছে? চুনা পাথর না ভাইয়া? চুনা পাথর। মিথেন তো হচ্ছে আমাদের গ্যাস, CH4। সয়াবিন তেল, এটা তো বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে একটা অয়েল, প্যারাফিন অয়েল। প্যারাফিন অয়েল এটা অবশ্যই হচ্ছে আমাদের মানে লিকুইড। কেরোসিন কি? এটাও তো একটা মানে ওই যে ওই ক্রুড অয়েল থেকেই পাওয়া, হ্যাঁ, এটাও তো একটা লিকুইড। তাহলে এখানে চুনা পাথর একমাত্র কি এটাই আমাদের কঠিন না? ক্যালসিয়াম কার্বনেট। রাইট আনসারটা কি হবে? বি। অবশ্যই অবশ্যই সঠিক উত্তর বি হবে। ডান, বি। ওকে। এরপরে এখানে বলে আন্তঃকণা মানে নিচের কোনটির আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে, বা আন্তঃআণবিক আকর্ষণ বা আন্তঃকণা আকর্ষণ সবথেকে বেশি। আবার কি সেম টু সেম না? কঠিন পদার্থ খুঁজতে হবে, চলো তো খুঁজি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সোডিয়াম ক্লোরাইড এই তো লবণ, সোডিয়াম ক্লোরাইড তো তোমার খাবার লবণ, কঠিন পদার্থ পেয়ে গেছো। সালফিউরিক অ্যাসিড এটা তো তরল থাকে নরমালি, সালফিউরিক অ্যাসিড লিকুইড। পানি কি থাকবে? লিকুইড। তার মানে এগুলা একটাও না। রাইট আনসারটা কে? এ। সঠিক উত্তরটা কে? এ। ওকে। আবার কোন নিচের কোনটির আন্তঃআণবিক আকর্ষণ বল শক্তি সবার চেয়ে কম? খালি বেশি করতে করতে যে এটা হুট করে দেখতেছে এটাও বেশি এমন কিন্তু না, এখানে কিন্তু কম বলছে। তাহলে কম কোনটা খুঁজতে হবে তোমাকে অবশ্যই। তুমি প্রথমে চেষ্টা করবা কম কার? গ্যাসীয় যে, গ্যাসীয় যে তার হচ্ছে যে নরমালি কম। গ্যাসীয় না পাইলে গ্যাসীয়, তারপরে তরল, তারপরে হচ্ছে ভাই কঠিন, তাই না? কঠিন তো সব থেকে বেশি আসলে। গ্যাসীয় না পাইলে আমরা তরলে উত্তর করব। দেখো এখানে মোম, মোম নরমালি কি হয়? কঠিন অবস্থায় থাকে। মোম, মোমবাতির মোমের কথা চিন্তা করো। প্রোপেন এটা হচ্ছে ভাই গ্যাস, এটা একটা ইথেন মিথেন প্রোপেন। প্রোপেন হচ্ছে একটা গ্যাস, এটা তুমি আরো পরে জানতে পারবা কখন? চ্যাপ্টার 11 যে জীবাশ্ম আমি নিজে পড়াবো, প্যারাডাইজ চিল। ওকে। গ্যাস এটা হচ্ছে তোমার সেই প্রোপেন। প্রোপেনটা কি? গ্যাস। বুঝছো? তাহলে এটা সংকেতটা কি আসলে? যে CH3 CH2 CH3, বা ডিরেক্ট বলতে পারো হচ্ছে C3H8, এটা হচ্ছে প্রোপেন। পানি এটা হচ্ছে লিকুইড। তুতে, তুতে জিনিসটা কি? এই জিনিসটা আবার মাঝে মধ্যে আসে। এটা হচ্ছে কপার সালফেট, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এটা হচ্ছে ভাই তুতে। তুতের সংকেতটা মাথায় রেখো। এটাই হচ্ছে তুমি সেই নীল কাপড়ে যে নীল দাও না, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল কাপড়ে যে আমরা নীল দেই না, ওই নীলটা হচ্ছে এইটা তুতে। তো আমাদের রাইট আনসারটা এখানে কি হবে বলো তো? অবশ্যই বি। সঠিক উত্তরটা হচ্ছে বি। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো এরপরে চলো আর একটা কোশ্চেন দেখে ফেলি। আর একটা কোশ্চেন আছে, কোনটির আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি? তাহলে আবার আমরা কাকে খুঁজবো? কঠিন পদার্থ থেকে খুঁজবো। সালফার ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, H2S গ্যাস, সোডিয়াম ক্লোরাইড সলিড। তার মানে রাইট আনসারটা ডি। সঠিক উত্তরটা হচ্ছে ডি। ডান। ওকে, ডান। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ব্যাপন। মানে কণার গতিতত্ত্বর হিসাবটা আমাদের কাইন্ড অফ শেষ। এখন কণার গতিতত্ত্ব থেকে গলন, স্ফুটন ওই জিনিসপাতি কিছু আছে যেটা আমি মানে এইখানে আর এরকম ভাবে মানে খুব এলাবোরেটলি আর এখন হচ্ছে যে ওরকম ভাবে ধরো অল্প একটু দেখাবো, একেবারেই দেখাবো না এরকম না। এই যে ব্যাপন বা ডিফিউশন জিনিসটা শুরু করার আগে আবার শেষে যে বেশ কিছু সিকিউ প্র্যাকটিস আছে ওই সকল বিষয়ে, ব্যাপন বা ডিফিউশন, এই ডিফিউশন জিনিসটা পড়ানোর আগে। তো এই জিনিসটা যেটা সেটা হচ্ছে, ভালো করে দেখো, আমি তোমাকে পুরো জিনিসটা নিয়েই আর কি একটু দেখাই। সেটা হচ্ছে কঠিন, কঠিন কোনো একটা বস্তু আছে, সেটাকে নর্মালি তুমি যদি আসলে হিট দাও, হ্যাঁ, সাধারণত যদি হিট প্রদান করো তাহলে সেটা প্রথমে পরিণত হবে কিসে ভাই বলো তো? তরলে। তরল থেকে আবার যদি সেটাকে হিট দাও তাহলে সেটা কিসে পরিণত হবে ভাই আমাদের? গ্যাসে, গ্যাসীয় বা ডিরেক্ট গ্যাস, গ্যাস এমন বলতে পারা যায়। তাহলে উপরে যে আমরা প্রসেসটা দিচ্ছি আর কি, এই প্রসেসটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের প্লাস ডেল এইচ, মানে হিট যখন আমরা দিচ্ছি প্লাস ডেল এইচ। ডেল এইচ মানে তো বিক্রিয়া এনথালপি বোঝায়, তাহলে শুধু প্লাস ডেল দাও। হিট দিচ্ছি আমরা এখানে বুঝাচ্ছি, এখানে আমরা হিট নিচ্ছি। আচ্ছা, আর যদি এখান থেকে উল্টা প্রসেসে নিয়ে আসি তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে যায়? উল্টাভাবেও কাজ করতে পারে। এখানেও তাহলে আমরা দিব হচ্ছে মাইনাস ডেল যদি আমরা হিট কমায় নেই, মাইনাস ডেল যদি আমরা হিট কমায় নেই, তাহলে এরকম ভাবে ঘটবে জিনিসটা। আশা করি বুঝছি, এখানে তো কোনো মানে ঝামেলা নাই। এবার আসো এই সেম টু সেম জিনিসটা তোমাকে একটু
ছক ছুক দিয়ে আসলে বুঝতে হবে। হ্যাঁ, কেমন বুঝতে হবে আমি বলতেছি। ধরো এই বরাবর দিছো হচ্ছে যে তুমি সময়, আর এই বরাবর দিছো হচ্ছে ভাইয়া তুমি টেম্পারেচার। এটা একেবারে মনে করো নাও 0 থেকে শুরু করছো। এখান থেকে 10-20 উঠতে মনে করো নাও এটা তুমি হচ্ছে যে 60 60 এটা আমি 60 রাখলাম। তারপরে হচ্ছে এটা আমি ধরে নাও 80 রাখলাম। তারপরে এটা হচ্ছে ধরো 120 রাখলাম। এরকম ভাবে রাখছি। ধরে নাও। নো প্রবলেম। আচ্ছা। সো এখন আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা দেখো, ভালো করে লক্ষ্য করো। ধরো এটা আমি এ বরাবর হচ্ছে যে দিলাম। ওকে। আর একটু বড় করি। 60 এ বরাবর মনে করো না আমি দিলাম। ওকে। আচ্ছা, এখন তারপরে আমি হচ্ছে যে এখানে আরেকটা লাইন দিলাম এমন। প্রত্যেকটা লাইনেরই কিন্তু সিগনিফিকেন্সি আছে অবশ্যই, সেজন্যই কিন্তু দেওয়া। তোমাকে আমি বুঝাচ্ছি, থামো। তারপরে এটাকে আবার দিলাম হচ্ছে ভাইয়া মনে করো নাও এখানে এরকম। ওকে। তারপরে আবার একটা স্ট্রেট লাইন দাও এখানে এরকম। তারপরে আবার দাও হচ্ছে ডট লাইন, ডটেড লাইন এরকম। ওকে। এই যে ধরো আমি প্রত্যেকটা অবস্থা দিলাম, এখন আমি প্রত্যেকটা রেখার নামকরণ করব। এটা হচ্ছে আমাদের এ, এ পয়েন্টটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে ভাই আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ই, মনে করে নাও। ওকে। এখান থেকে যখন এ পর্যন্ত গেল তখন দেখো মানে সময়ের সাথে সাথে তুমি এখানে হিট বাড়াচ্ছ, টেম্পারেচার হচ্ছে যে বাড়েনি, টাইম বাড়াচ্ছ, হিট দিতে আছো। তুমি আসলে যখন ও এ থেকে শুরু করছিলে আসলে, আমি প্রত্যেকটা ফিজিক্যাল কন্ডিশনের কথা বলি। ও এ, এই লাইনটা তোমাকে কি বুঝাচ্ছে? এই লাইনগুলো কিন্তু জরুরি, ব্যাখ্যা করাটা খুব জরুরি আসলে। ও এ বুঝাচ্ছে আসলে তোমার কঠিন অবস্থা। এ বি এটা কি বুঝাচ্ছে? এটা তোমার ফিজিক্সেও বুঝাবে, যদিও আমি তারপরে এখানে বুঝাই। এ বি বুঝাচ্ছে হচ্ছে তোমার কঠিনের পরে যে অবস্থাটা, এটা বুঝাচ্ছে হচ্ছে কঠিন তরল অবস্থা। এটা পুরোটা কঠিন না, পুরোটা তরল না। এখানে হচ্ছে আসলে সময়ের সাথে সাথে তুমি হিট দিয়ে গেছো, বাট টেম্পারেচার এটা ইনক্রিজ হয়নি। তুমি বলো তো, বরফ থেকে পানিতে হইলে একটা সুপ্ত তাপের প্রয়োজন না? বরফ থেকে পানিতে পরিণত হইতে কিন্তু একটা সুপ্ত তাপের প্রয়োজন। আবার পানি থেকে গ্যাসে পরিণত হইতে যখন ফিজিক্যাল কন্ডিশন তারা চেঞ্জ করে, ভৌত অবস্থা যখন চেঞ্জ করে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ সুপ্ত তাপের প্রয়োজন। ওই সুপ্ত তাপের মাধ্যমে তার কি হয়? এই যে আন্তঃকোণা আকর্ষণ বলটা কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায়। বুঝতে পারছো? সো এই সময়টার সাথে সাথে দেখো তুমি হিট দিয়ে থাকবা, বাট টেম্পারেচার ইনক্রিজ করবে না। জাস্ট ওই যে সেম টু সেম 60 ডিগ্রি সেলসিয়াস মানে 60 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাহলে ওই সময়টাকে আমরা বলতেছি কঠিন তরল। তারপরে বি থেকে সি পয়েন্ট যেটা, এটা বোঝাচ্ছে হচ্ছে এটা তার একেবারে তরল অবস্থা। তারপরে যখন সে সি থেকে ডিতে গেছে, তখনও সে তরল এবং গ্যাস এটার মাঝামাঝিতে আছে। তারপরে যখন সে ডি থেকে ইতে গেছে, তখন এটা পুরো সিচুয়েশনটা হচ্ছে এটা তখন হচ্ছে পিওর গ্যাসে টেম্পারেচার বাড়তে আছে। ব্যাপারটা এরকম। তো তাহলে এই জায়গাগুলোর ভিতরে আমি যদি একটু স্পেসিফিক্যালি তোমাকে বলি, যে তাহলে আমরা বলতে পারি হচ্ছে ধরে নাও কিছু জায়গা আমরা দেই একটু, যে এটা তো আমরা এরকম ভাবে বললাম যে এই জায়গাগুলো এমন আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাগুলো আমাদের এমন। আমি যদি এইখানে একটু তোমার জন্য বলি যে ভাইয়া আমার যেই পয়েন্টগুলোতে, যেমন ধরো হচ্ছে এবি, হ্যাঁ, তারপরে হচ্ছে সিডি, এই পয়েন্টগুলোতে হচ্ছে আসলে মানে তাপমাত্রা বাড়েনি, তাপমাত্রা ধ্রুবক। যদিও তুমি কিন্তু তাপ শক্তি দিছো, তাপমাত্রা ওই জায়গা ওই পয়েন্টগুলোতে কি ছিল? কনস্ট্যান্ট ছিল বা ধ্রুবক ছিল। ওইখানে আসলে মানে এখানে কি ঘটেছে? বস্তু বা পদার্থ তার ভৌত অবস্থা মানে এই যে শক্তিটা দিলা, এই শক্তিটা তাহলে কই গেল? তুমি তো হিট দিছো, ওই হিটটা তাহলে কই গেল? আসমানে উড়ে গেল? নিশ্চয়ই না। ওই ভৌত অবস্থা পরিবর্তনে শক্তি খরচ করেছে। এই জিনিসটা তুমি আবার ফিজিক্সেও পাবা ইনশাল্লাহ, খরচ করেছে। হ্যাঁ, তাহলে এই যে শক্তিটুকু প্রয়োজন হয়, মানে ভৌত অবস্থা পরিবর্তনে যে শক্তিটুকু প্রয়োজন হয়, সেটাকেই বলা হয় হচ্ছে ভাই সুপ্ত তাপ। ভৌত অবস্থা পরিবর্তনে যে শক্তিটুকু প্রয়োজন হয়, সেটাকে আমরা কি বলতেছি? সুপ্ত তাপ ভাইয়া, সুপ্ত তাপ। যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে ইন জেনারেল তার যে অবস্থাটা তৈরি হবে সেটা হচ্ছে এক্স্যাক্ট এরকম। এই যে আমি এখানে যেটা দেখাইলাম, এক্স্যাক্ট এরকম একটা জিনিস তৈরি হবে। যে কোনো একটা বস্তুর জন্য যাবতীয় কার্যক্রম হবে হচ্ছে এরকম।
ক্লিয়ার? তাহলে আমরা প্রত্যেকটা গ্রাফ, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা প্লট চিন্তা করতে পারবো তো। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসিটি হচ্ছে কিন্তু এটার, তুমি বলতে পারো হচ্ছে যে ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট সেম, এটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট। ওকে, কোনটা? এই যে 80 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট। ক্লিয়ার? ওকে, এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এক্স্যাক্ট এই জিনিসটাই খালি একটু মানে কপি পেস্ট নিয়ে নিব ভাই একটা পেজ, কারণ এটা আমাদের আসলে একটু জরুরি। হ্যাঁ, কপি পেস্ট নিয়ে নিলাম। এটা কিন্তু তোমার এই যে এই পেজের ভিতরে এটা থাকলো। এখন আরেকটা পেজ আমরা নিলাম, মনে করে নাও এই পেজের ভিতরে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই এই জায়গাটুকুও থাকুক, থামো, এই জায়গাটুকুও থাকুক। এটা তো আমরা সুপ্ত তাপের কনসেপ্টে তোমাকে এখানে বললামই, এটুকু থাকুক, এটুকু তো আমার কোনো সমস্যা করেনি আসলে, ওখানে আমি চেঞ্জ করে দিব। এখানে দেখ, এখানে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকু মনে করো না উড়ে গেছে। ডাইরেক্ট অ্যাকশন, একেবারে ডাইরেক্ট অ্যাকশন। কিছু কিছু পদার্থ তুমি পাবা যাদেরকে হিট দিলে কঠিন থেকে ডিরেক্ট গ্যাসে চলে যাবে, তরলটা স্কিপ হয়ে যাবে। আবার হিট মানে যদি রিডিউস করো তাহলে গ্যাস থেকে ডিরেক্ট কঠিনে চলে আসবে। তাহলে এই জায়গাতে আমরা কি বলতেছি? লিকুইড স্টেট, লিকুইড যে স্টেটটা ছিল সেটা কি হচ্ছে? স্কিপড। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্লটটা যদি ড্র করতে চাই তাহলে কি হবে আমাদের? এটা আর এমন থাকবে না, এই পোর্শনগুলা থাকবে না, এটাকে ডিলিট করে দাও। ওকে, তুই আবার ডিলিট হচ্ছিস না কেন? হয়ে যা। এটা হচ্ছে কঠিন অবস্থা তার, এটা হচ্ছে কঠিন গ্যাস, কঠিন এবং গ্যাস। আর এটা কি তার বলো তো? গ্যাসীয় অবস্থা তার। এখন এইরকম বস্তুগুলো সম্পর্কে তোমার সম্যক জ্ঞান থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই, আর এটা আমাদের এত বড় নিশ্চয়ই লাগবে না। হ্যাঁ, এটাকে তুমি সরায় টরায় এদিক ওদিক রাখো তো দেখি। তাহলে আমাদের ও এ কঠিন, এ বি কঠিন, এখানে যে আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে আসলে কঠিন তরল, এটা হচ্ছে আমাদের কঠিন গ্যাস। হ্যাঁ, আর এটা হচ্ছে ডাইরেক্ট গ্যাস। এইগুলাকে ডিলিট করে দাও ভাইয়া, এগুলাকে ডিলিট করে দাও। এটা হচ্ছে যে ডাইরেক্ট গ্যাস। হ্যাঁ, এটাকে ডিলিট করো, এটাকে সরায় এখানে রাখো। হ্যাঁ, বিসিটা হচ্ছে ডাইরেক্ট গ্যাস। এই হয়ে গেছে আমাদের কথাবার্তা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই বস্তুগুলার যে উদাহরণগুলো আছে সেগুলাকে খুব ভালো করে একটু শেখার চেষ্টা করব। এই বস্তুগুলার যে উদাহরণগুলো আছে সেটাই আমার সব থেকে বেশি আসে। এবং এইখানে দেখো, তাহলে আমরা ডিরেক্ট বলবো কি, মানে তাপমাত্রা ধ্রুবক, এখানেও তো ধ্রুবক বা শক্তির কাহিনী আছে না? এখানে আমাদের ধ্রুবকটা আসলে কোথায় ভাই বলো তো? এখানে ধ্রুবকটা হচ্ছে আমাদের জাস্ট এবি, এবি পোর্শনে হচ্ছে তাপমাত্রা ধ্রুবক। এটা আমরা বুঝছি নিশ্চয়ই। তার মানে ভৌত অবস্থা পরিবর্তনে যে তাপটুকু এখানেও লাগতেছে সেটাকে আমরা সুপ্ত তাপ বলতে পারি। ডান, আর কিচ্ছু না। এখন এই ধরনের পদার্থের ক্ষেত্রে ভালো মতন মাথায় রাখবা, এগুলো আসলে কি হয়? তুমি হিট দিচ্ছ, তরলে পরিণত না হয় ডিরেক্ট গ্যাসে পরিণত হচ্ছে। এবং এই ধরনের পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত যৌগ। কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ। এবং এই প্রসেসটা, যে প্রসেসটাতে তাপ দিলে ডিরেক্ট সেটা গ্যাসে পরিণত হয়, কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে বা ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, ওই প্রসেসটার নাম কি? ঊর্ধ্বপাতন। এবং এই ঊর্ধ্বপাতিত পদার্থ আসলে কারা সেটা যদি আমরা একটু দেখতে চাই, এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলা, তাহলে প্রথমেই দেখতে পাবা হচ্ছে ভাইয়া, তুমি মাথায় রাখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, তারপরে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এটা সলিড, এটার অপর একটা নাম আছে ভাই, সেটা হচ্ছে ড্রাই আইস। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে ভাইয়া ন্যাপথালিনের সংকেতটা কি? C10H8, C10H8। এখানে 6টা ছিল, ওয়েট 6টা, 2টা বাদ, আরো 4টা যুক্ত হলো, তাহলে 8। ঠিক আছে, তারপরে ন্যাপথালিন, এরপরে আসে হচ্ছে ভাই কর্পূরের সংকেতটাও আসে। কর্পূরের সংকেতটা কি? C10H16O, এটা হচ্ছে কর্পূর। সংকেতগুলো কিন্তু আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে ভাই আয়োডিন। এই যে যৌগগুলোর কথা বলতেছি আমরা, এই যৌগগুলা হচ্ছে এরকম। তাহলে এই কয়টা আমরা মনে রাখতে পারবো না? মনে রাখার অবশ্যই চেষ্টা করব। আয়োডিন, কর্পূরের সংকেত কি? C10H16O। ন্যাপথালিন কি? C10H8, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটার অপর নাম কি? ড্রাই আইস। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। আরেকটা আছে ভাইয়া অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম হচ্ছে ভাই নিশাদল। এটার নাম কি বললাম? নিশাদল। খুব গুরুত্বপূর্ণ একটা ছুটে যাচ্ছিল, নিশাদল।
এটার নাম বলতেছি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, এই যে ন্যাপথালিনটা হচ্ছে এরকম, ন্যাপথালিনটা হচ্ছে জাস্ট এক্সাক্ট এরকম। এটা আমি ড্র করে তোমাকে দেখাইছি, এটিও দেখাইছি, এই যে 10টা আর ওখানে 8টা, ঠিক আছে। ওকে, এই যে এটা হচ্ছে ন্যাপথালিন। ওকে ওকে, ডান। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। ইনশাল্লাহ আমরা আশা করি পারবো। এখন এগুলা রিলেটেড আরো গলন স্ফুটন সংক্রান্ত যে সকল ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, এটা আমরা পার্ট 2 এর মধ্যে দেখবো। বেশ কিছু সিকিউটিকিউ দেখার চেষ্টা করবো, মানে কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। চলো এবার আমরা সুন্দর মতন ভদ্র বাচ্চার মতন আমরা যে ব্যাপনটা শুরু করতে চাচ্ছিলাম সেই জিনিসটা শুরু করি। ওকে, ব্যাপন, নিঃসরণ, এগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, সো ব্যাপন জিনিসটা কি আসলে? ব্যাপন হচ্ছে একটা স্বতঃস্ফূর্তভাবে গমন প্রক্রিয়া, সিম্পলি বলতে পারো। কি প্রক্রিয়া বললাম? গমন প্রক্রিয়া বা পরিক্রমণ প্রক্রিয়া। অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো একটা বস্তু চলে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, তোমার কোনো কাজ নাই। যেমন ধরে নাও তোমরা সবাই এই রুমের মধ্যে আছো, এই রুমের ভিতরে যে কোনো একটা কর্নারে, একেবারে কর্নারে গিয়ে তুমি সুন্দর মতন একটা স্প্রে করলা। কি স্প্রে করলা? অ্যারোসল হতে পারে, এয়ার ফ্রেশনার হতে পারে, যেটা আছে তোমার কাছে, স্প্রে করলা। এখন এই কর্নারে বসে থাকা যে আঙ্কেল, অথবা ধরো কর্নারে বসে আছেন আন্টি, বা তোমার কোনো ছোট ভাই বোন, ও কি এই ঘ্রাণটা পাবে না? তুমি তো স্প্রে করছিলে ওই কর্নারে, ও এই ঘ্রাণটা কেমনে পাইলো? কারণ সিম্পল কাহিনী হচ্ছে, ধরো এইটা যদি তোমার রুম হয়, এই কর্নারের ভিতরে যখন তুমি স্প্রে করলা, এই জায়গার ভিতরে কি ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে না? স্প্রে করলা, এখন এই পুরো রুমে তো আর কোনো প্রকার ঘনত্ব ছিল না, ছিল না। এই উচ্চ ঘনত্বের স্থান থেকে, এটা তো পুরো এয়ারটাইট রুম মনে করো, মানে এখানে তো খালি বায়ু আছে। তো এই উচ্চ ঘনত্বের স্থান থেকে তখন চারিদিকে কি হবে বলতো? স্বতঃস্ফূর্তভাবে, তোমার কিচ্ছু করা লাগবে না, স্বতঃস্ফূর্তভাবে পুরোটা এরিয়া জুড়ে, যত এটা এরিয়া জুড়ে আসলে বায়ু আছে বা মাধ্যম আছে, পুরোটা এরিয়া জুড়ে এই উচ্চ ঘনত্বের স্থান থেকে এই যে গ্যাসীয় কণাগুলা, এই গ্যাসীয় কণাগুলা পুরোটা রুমের মধ্যে ব্যাপিত হবে। এখন সবাই কি সমানভাবে ব্যাপিত হবে? নিশ্চয়ই না। এয়ার ফ্রেশনার যেরকম ভাবে ব্যাপিত হবে, ধরো অন্য কোনো একটা গ্যাস কি সেম পরিমাণে ব্যাপিত হবে? নিশ্চয়ই না। কারো না কারো উপর নির্ভরশীল আকারে হয়েই ব্যাপিত হবে। তোমার রুমের অবস্থা কেমন সেটার উপর নির্ভর করবে। ওগুলাতে আমরা পরে যাচ্ছি, কে কখন কিভাবে ব্যাপিত হবে সেটাতে আমরা পরে যাচ্ছি। বাট জিনিস যেটা হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে, যে দুইটা আমার এখানে কনসেপ্ট, এক, এই জায়গাটা হচ্ছে কি উচ্চ ঘনত্বের, এটা হচ্ছে উচ্চ ঘনত্ব বা উচ্চ কনসেন্ট্রেশন, তাই না? উচ্চ ঘনত্বের স্থান থেকে। আর এই পুরো এরিয়াটা, বাকি পুরো এরিয়াটা কেমন ভাই বলো তো? নিম্ন ঘনত্বের না? নিম্ন ঘনত্বের। তার মানে এখানে আমাদের যে বস্তুটা ব্যাপিত হচ্ছে, হ্যাঁ, বা যে পদার্থটা ব্যাপিত হচ্ছে, সেটা আসলে কি কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের যে কোনো ধরনের পদার্থ হতে পারে। এটা এখানে গ্যাস আছে, এটা কঠিন হতে পারে, তরল হতে পারে, তরল হতে পারে, যে যেমন তরলের উদাহরণ এখানে। কঠিন উদাহরণ কি? তুমি সিম্পলি পানির মধ্যে একটা বড় খণ্ড চিনির খণ্ড ফেলে দাও, ওটা কি পুরোটা পানির মধ্যে ধীরে ধীরে কি ব্যাপিত হয়ে যাবে না? মিশে যাবে না? দিয়ে আমরা কি পুরোটা পানি মিষ্টি আকারে মানে স্বাদ পাবো না? অবশ্যই পাবো। তো এই যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে, এই একটা কনসেপ্ট, নিম্ন ঘনত্বের স্থান। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে ভাই স্বতঃস্ফূর্তভাবে। তোমার কি ব্যাপন দেওয়ার পরে এখানে বাতাস করা লাগছিল? না। যদি বাতাস করতা তাহলে আরো দ্রুত ব্যাপিত হইতো, আরো দ্রুত যাইতো, এটা সত্য। বাট তোমার কিছু না করা লাগলেও কিন্তু ব্যাপিত হবে। তার মানে এখানে আরেকটা কথা তোমাকে মাস্ট উল্লেখ করতে হবে, সেটা কি? স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে, মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে তো যাচ্ছেই, এবং সেটা কিরকম ভাবে যাচ্ছে বলতো? স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। যদি যায় তবে এবং কেবল তবেই সেই জিনিসটাকে আমরা ব্যাপন বলতে পারি। যে জিনিসটা এখানে বলা হচ্ছে, দেখো, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়াটাকেই ব্যাপন বলা হয়, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিফিউশন। তো ব্যাপনের সংজ্ঞাটা প্রায় ফ্রিকুয়েন্টলি আসে, হর হামেশা আসে। আমরা জিনিসটা বুঝতে পারছি, এই কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে ব্যাপনের সংজ্ঞাটা উল্লেখ করার জন্য অবশ্যই দুইটা বিষয়কে উল্লেখ করব। ব্যাপনের সিম্পল হিসাব সেটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলা স্বতঃস্ফূর্তভাবে, মানে একা একা সাইমultaneously, তোমার কিছু করা লাগবে না, স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপন। ওকে, যেমন ধরো একটা খুব সিম্পলি চিন্তা করি, তোমরা যারা হচ্ছে যে গ্রামের বাসায় গেছো, দাদির বাড়ি, নানির বাড়ি, এরকম ভাবে যদি যেয়ে থাকো, এবং তোমাদের বাসায় যদি কাঁঠাল থেকে থাকে তাহলে দেখবা, অথবা যদি আঙ্কেল বাসায় কাঁঠাল কিনে নিয়ে এসে থাকে তাহলেও দেখতে পাবা যে ঘটনাটা ওখানে ঘটে, সেটা হচ্ছে যে কাঁঠাল পাকার যে সুঘ্রাণ, কাঁঠাল পাকার যে সুঘ্রাণ, এই সুঘ্রাণটাও কিন্তু
সুন্দর মতো ব্যাপিত হয়ে ছড়িয়ে পড়ে। তুমি ধরো তোমার রুমে পড়তেছো, রুমটা জাস্ট খোলা রাখো, দেখবা যে ওই যে টম এন্ড জেরির মতন একটা ঘ্রাণ এসে তোমার নাকের ভিতরে কেউ ডাকতেছে, মনে হচ্ছে যে কাঁঠাল তোমাকে ডাকতেছে যে আসো আমাকে খাও, এমনের জন্য, বুঝছো? এই জিনিসটাও কিন্তু সমানভাবে ব্যাপিত হয়ে পড়ে, ব্যাপিত হয়ে ছড়িয়ে পড়ে। এখন তোমাদের মাঝে কিছু বিটকাল মানুষজন আছে যারা আরেকটা উদাহরণ চিন্তা করতেছে, ওটা কিন্তু নিঃসরণ এবং ব্যাপন একসাথে। মানে যখন এটা তুমি কার্যক্রমটা কমপ্লিট করতেছো তখন এটা নিঃসরণ হয়, যখন আমি নিঃসরণ যে পড়াবো এর পরে তখন যে এটা দেখতে পারবা বুঝতে পারবা, ওটা তখন নিঃসরণ হয়। আর তারপরে তোমার কার্যক্রমটা কমপ্লিট করে পড়ার পরে যখন হচ্ছে তোমার ফ্রেন্ড সহ বা তোমার রুমে যারা আসে সবাই যখন সে ঘ্রাণটা পায়, তুমি যখন সে ঘ্রাণটা পাও, তখন সেটা হচ্ছে আসলে ব্যাপন, ওইটা ব্যাপন। ওকে, ওটা তখন স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যায়, তুমি যতই চাপাচাপি করে রাখো ওটা ছড়াবেই আর কি। ওকে, সো যাই হোক, তাহলে বুঝছো তাহলে জিনিসটা, আশা করি। ওকে, সো ডান, তাহলে আমাদের মানে সংজ্ঞাটা ডান, বোঝা হয়েছে। এরপরে আমরা এটার বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক বোঝা শুরু করি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম ধরা শুরু করি আসলে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে এখানে যেমন একটা সিম্পল উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু শেখার চেষ্টা করো। এটা হচ্ছে যে তরল পদার্থের ক্ষেত্রে, এটাকে কোন পদার্থের? তরল পদার্থের। তরল পদার্থের তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে যে তোমার বাসায় হচ্ছে ধরে নাও ভাই নীল আছে, হ্যাঁ, কি আছে? নীল আছে, মনে করো নাও তরল পদার্থের তোমার বাসায় ধরে নাও যে নীল আছে। তুমি যে কাজটা করেছো সেটা হচ্ছে যে বিকারের ভিতরে একটা মানে মনে করো পানি আছে, ওই পানির ভিতরে তুমি একটা নীলের ড্রপ ফালাই দিছো। এই ড্রপটা এই যে এরকম ভাবে যখন ফালাইছিলা, এরকম ভাবে যখন ফালাইছো, এই ফালানোর পরে এটা ধীরে ধীরে কি হবে, যে এরকম ভাবে আসলে যাওয়া শুরু করবে না, চারিদিকে চারিদিকে ছড়ানো শুরু করবে না, তারপরে দেখা যাবে একেবারে ফুল একটা নীল সলিউশন তৈরি করছে। যদি আরো শেক করো বা আরো ঝাঁকাও তাহলে আরো দ্রুত ঘটবে, আরো ভালো মতন ভাবে ঘটবে, বাট তুমি কিছু না করলেও এটা সমানভাবে ব্যাপিত হওয়া শুরু করবে। বুঝা গেছে জিনিসটা? আশা করি ধরতে পারছো। এখন চলো আমি তোমাকে একেবারে প্রো লেভেলের জিনিসপাতিটাকে বুঝাই, শুধু হচ্ছে যে জিনিসটা বুঝাবো এরকম না। এই যে এখানে দেওয়া আছে আসলে, এখানে হচ্ছে যে দেওয়া আছে, বুঝছো? এই যে এইখানে জিনিসটা দেওয়া আছে ব্যাপনের কাহিনী, বাট তার আগে আসো এই যে এখানে এগুলার একটু বিষয়টা আর কি বুঝি। ধরে নাও একটা রুমের ভিতরে এরকম, এই রুমের মধ্যে মানে আমরা রুমটাকে আধা করতেছি ইচ্ছাকৃতভাবে আধা করতেছি, আর কিচ্ছু না। মনে করো না এইদিকে যেই পরিমাণে আছে, এইদিকে যেই পরিমাণে ধরে নাও তুমি আসলে গ্যাস উল্লেখ করতে পারছো বা দিতে পারছো, তারপরে হঠাৎ করে এই রুমের যে দরজাটা ছিল সেই দরজাটা আসলে খুলে দিলা। খুলে দেওয়ার পরে তখন কি ঘটবে বলো তো? এই গ্যাসটা সমান হওয়ার জন্য নিশ্চয়ই এই রুমের ভিতরে ছড়িয়ে পড়বে, দিয়ে উভয় পাশে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন কি করবে? সে রক্ষা করবে। ধরে নাও সিম্পলি চিন্তা করো যে এই রুমে তোমার একটা এসি চালু আছে, আর যেটা হচ্ছে তোমার ডাইনিং, সে ডাইনিং সেকশনে কোনো এসি টেসি নাই তোমার। তুমি রুম প্রচুর ঠান্ডা করে ফেলছো, সাইবেরিয়া শীত তুষারপাতে সবুজ ফসল ফলবে না এরকম লেভেলের মনে করে নাও ঠান্ডা করে ফেলছো রুমটা। এখন এই রুমটা ঠান্ডা করে ফেলার পরে তাহলে এখানে নিশ্চয়ই আসলে এখন মানে ভারী জলীয় বাষ্প যেটা সেটা আসলে জমা আছে। তুমি হুট করে রুমের দরজাটা খুললা, তাহলে এই ঠান্ডা হাওয়াটাই কি ওখানেও যে মানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা ক্রিয়েট করবে না ওই করিডোরের সাথে তোমার? ওরা খুব বেশি ঠান্ডা পাবেই না, কারণ তোমার রুমের ঠান্ডা আর কতটুকু ওর সাথে করবে, আর ওখানে তো অলরেডি গরম ছিলই। বাট ধরে নাও এখানে তুমি এয়ার ফ্রেশনারই দিছো, রুম ভর্তি এয়ার ফ্রেশনার দিছো, তারপরে দরজাটা খুলে দিছো, আবার কি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা উল্লেখ করবে না? কিন্তু যদি এরকমটা হয় তুমি এখানে একটা এয়ার ফ্রেশনার ফুল মানে হচ্ছে যে একেবারে শেষ করছো, করিডোরেও কেউ একটা ফুল এয়ার ফ্রেশনার শেষ করছে, দুইটারই আয়তন সমান জায়গা, তাহলে তুমি দরজা খুলো বা লাগাও, দুই দিকে কেউ কোনো মানে যাওয়া আসা হবেই না। তার মানে অবশ্যই যে জিনিসটা থাকা দরকার সেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ঘনমাত্রা বা ঘনত্বের পার্থক্য থাকা দরকার। হ্যাঁ, ঘনমাত্রা বা ঘনত্বের পার্থক্য থাকা মাস্ট। এটা আমাদের কঠিন তরল বায়বীয় যে পদার্থের ক্ষেত্রেই হোক না কেন সেটা হচ্ছে মাস্ট, একেবারে জরুরি। এটা না থাকলে কখনো ব্যাপিতই হবে না, এবং ব্যাপিত হবে সব সময় কোথা থেকে কোথায়? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা। আমি বারবার বলতেছি এই জিনিসগুলা, এতবার করে বলার পরেও আশা করি আর ভুল যেন না হয়। উচ্চ ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রা বা ঘনত্ব থেকে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, এই যে এখানে ওই জিনিসটাই উল্লেখ করানো আছে তোমার, যে হাই কনসেন্ট্রেশন থেকে, দেখো হাই কনসেন্ট্রেশন থেকে এটা যাচ্ছে কোন দিকে? লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, দিয়ে ইন টোটালে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অর্জন করবে, সে সাম্যাবস্থা রাখবে, এখানেও যতটুকু ওখানেও ততটুকু, এরকম একটা সাম্য ঘনমাত্রা অবস্থান করবে। ওকে, এখন দেখো কঠিন পদার্থের, এই যে আমরা যে একটা কমন উদাহরণ খুঁজতেছিলাম, আমি তো বললামই কঠিন পদার্থের ক্ষেত্রে তুমি আসলে সিম্পলি চিন্তা করতে পারো একটা, এই যে এটা পানি ভর্তি আছে মনে করে নাও, হ্যাঁ, এটার ভিতরে তুমি
এটা মনে করো না পানি ভর্তি আছে, এটা ধরে নাও ভাইয়া পানি দিয়ে ভর্তি আছে। এটা ধরে নাও তুমি জাস্ট সিম্পলি যে পানি দিয়ে ভর্তি আছে। পানির কালার কেমন? ধরে নিলাম যে সাদা, সাদা পানি দিয়ে ভর্তি আছে। এরপরে তুমি সেখানে একটা লাল কালারের, লাল কালার না এই কালারের, না তুমি হচ্ছে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, তাই তুমি এই কালারের একটা চিনির একটা বড় সড়ো কি দিছো, একেবারে একটা গোল্লা ফালাই দিছো, চিনির একটা বড় সড়ো গোল্লা ফালাইছো। এই যে গোল্লাটা তুমি যখন ফালাইলা, যে গোল্লাটা তুমি যখন ধরো ফালাইলা, হ্যাঁ, এই গোল্লাটা এবার কি হবে বলো তো? সুন্দর মতন এই গোল্লাটা এই দিক বরাবর, ওই 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 এত মোটা কেন হয়ে আছে, এই গোল্লাটা কি হবে? এই দিক বরাবর ব্যাপিত হওয়া শুরু করবে, এদিক 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 বরাবর ব্যাপিত হওয়া শুরু করবে, এরকম ভাবে পুরোটা ছড়িয়ে যাবে না? তাহলে এটা কি ওই কঠিন পদার্থের ব্যাপিত হলো না? কারণ এইখানে তো সব থেকে বেশি ঘনত্ব, এই যে এই পানির কণাগুলোর ভিতরে কি এই চিনিটুকু ছিল? ছিল না। তার মানে এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসলে গেল, হাই কনসেন্ট্রেশন থেকে আসলে কোথায় যাচ্ছে ভাইয়া? লো কনসেন্ট্রেশনে যাচ্ছে। এটা তুমি নিশ্চয়ই বুঝতেছো, কনসেন্ট্রেশনে যাচ্ছে। ক্লিয়ার? ডান না? সেম আর একটা উদাহরণ হচ্ছে এই যে চা পাতা, যখন আমরা টি ব্যাগ ইউজ করি, মেইনলি কি ইউজ করি? টি ব্যাগ ইউজ করি। মানে টি ব্যাগ ইউজ করার যে উদাহরণটা, এটাকেও তুমি নিতে পারো হচ্ছে সুন্দর মতন তোমার এখানকার একটা কনসেপ্টের উদাহরণ হিসেবে। টি ব্যাগ, ব্যাপন, দেখছো এই জিনিসটা প্রথমে একেবারেই ছিল না, গ্রিন টি ইউজ করতেছে, একেবারে গ্রিন টি চলে আসছে। এই ডান। ওকে, এরপরে যাব আমরা হচ্ছে যে মেইনলি যে জিনিসটা বুঝতে, সেটা হচ্ছে ব্যাপন তো তুমি বুঝলা, আমরা যাব হচ্ছে ব্যাপন হার বা ডিফিউশন রেট জিনিসটা বুঝতে। ব্যাপন হার বা এটাকে আমরা কি বলতেছি বলতো? ডিফিউশন রেট বা রেট অফ ডিফিউশন, ডিফিউশন রেট, বা আমরা বলতে পারি এটাকে রেট অফ ডিফিউশন, যাই বলো না কেন, এটা হচ্ছে কি আমাদের ব্যাপন হার, ডিফিউশন রেট বা রেট অফ ডিফিউশন। ব্যাপন হার জিনিসটা কি? ওকে, ব্যাপন হার জিনিসটা হচ্ছে একক সময়ে যতটুক পরিমাণ গ্যাস ব্যাপিত হচ্ছে, সেটাই হচ্ছে তার ব্যাপন হার। এবং এই পরিমাণটা আমরা কি দিয়ে আসলে তুলনা করব? অবশ্যই আয়তন দিয়ে তুলনা করব। কি দিয়ে তুলনা করব বলো? আয়তন দিয়ে। দেখো, কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যত কম সময় লাগে ওই পদার্থের ব্যাপন হার বেশি, এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে যত বেশি সময় লাগে ওই পদার্থের ব্যাপন হার অবশ্যই কম। ইয়েস, অ্যাকচুয়ালি। সো আমরা রেট অফ ডিফিউশনটাকে সিম্পলি যেটা দিয়ে তুলনা করব সেটা হচ্ছে যতটুক পরিমাণে গ্যাস ব্যাপিত হচ্ছে বাই হচ্ছে ব্যাপিত হতে যতটুকু সময় লাগতেছে, এবং ওই যতটুকু পরিমাণে গ্যাস ব্যাপিত হচ্ছে সেটাকে আমরা কি দিয়ে তুলনা করব ভাইয়া? ভি দিয়ে বা আয়তন দিয়ে তুলনা করব। আমি এখানে যাচ্ছি কেন? আর ব্যাপন হার যেটা আর, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ডিফিউশন রেট। এই ডিফিউশন রেটের একটা সিম্পলেস্ট সংজ্ঞা আমরা কি বলতে পারি? একক সময়ে যতটুকু, দেখো কি বলতেছি, একক সময়ে যতটুকু আয়তন গ্যাস ব্যাপিত হয় সেটাই হচ্ছে তার ব্যাপন হার, ব্যাপিত হয় সেটাই হচ্ছে তার ব্যাপন হার। ডান। রেট অফ ডিফিউশন বা ডিফিউশন রেট। ওকে, সো তাহলে এই যে উচ্চ ঘনত্ব থেকে কোণার আন্দোলন দিয়ে নিম্ন ঘনত্বের ভিতরে যাচ্ছে জিনিসটা, এবং এই ব্যাপন হারটা অবশ্যই কোথায় বেশি হবে বলতো? যেখানে ছুটাছুটি নিশ্চয়ই সব থেকে বেশি, মানে ব্যাপন হার সবসময় গ্যাসে বেশি হবে, কঠিনের মানে গ্যাসে সবসময় বেশি হবে, তারপরে যাবে হচ্ছে তরলে, তারপরে যাবে হচ্ছে কিসে? কঠিনে। ওকে, সো ব্যাপন হারটা সবসময়ই কিন্তু বেশি হবে এখানে। এখন গ্যাস তো অনেক বেশি আছে, অনেক অনেক ধরনের ধরো গ্যাস আছে, সবগুলা গ্যাসের ব্যাপন হার কি সমান হবে? নিশ্চয়ই না। ওখানেও তাহলে অন্য কোনো একটা প্যারামিটার আছে। ইয়েস, অবশ্যই অন্য একটা প্যারামিটার আছে, এবং সেই প্যারামিটারটা শিখবো হচ্ছে আমরা এক্স্যাক্ট এইখানে। এখানে এরা যতটুকু ভাবে শিখছে আমরা আরো আরো একটু বেশি, অলওয়েজ আমরা একটু বেশি আকারে শিখবো ভাইয়া। বেশি আকারে শিখবো বলতে কিভাবে? আমাদের মানে এই যে ব্যাপনের যে সূত্র, ব্যাপন হারের যে সূত্র বিশেষ করে, এটা দিয়ে গেছেন হচ্ছে প্রিয় বিজ্ঞানী গ্রাহাম সাহেব। এটা তুমি 11-এ শিখবা, বাট আমি তোমাকে এক্ষুনি দেখাই দিচ্ছি। গ্রাহাম সাহেব বলে গেলেন যে কোনো একটা গ্যাসের ব্যাপন হার হবে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসেরটা উনি বলে গেলেন যে কোনো গ্যাসের, দেখো আমি বলে দিচ্ছি, কোনো গ্যাসের, এটা গ্রাহাম সাহেবই বলে গেছেন, ব্যাপন হার হবে, এটা অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা এবং অন্যান্য সবকিছু যদি ফিক্স থাকে, ব্যাপন হার হবে তার ওই গ্যাসের যেটা ঘনত্বের বর্গমূলের, ভালো করে বুঝো, বর্গমূলের ব্যস্তানুপাতিক।
ব্যস্তানুপাতিক, এটা বলে গেলেন উনি, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা বলে গেলেন। আচ্ছা, সো গ্রাহাম সাহেব বললেন ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো কোনো একটা গ্যাস মনে করো তার ব্যাপন হার যদি আর হয়, তাহলে এটা হবে কি, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এমন বলা যায় না? ঘনত্ব আমরা ডি দিয়ে কি বোঝাচ্ছি, তার ডেনসিটি বা ঘনত্ব। এখন ডি সমান আসলে কি, কোনো একটা গ্যাসের আণবিক ভর বাই হচ্ছে আয়তন, ওই গ্যাসের আয়তন, সেটাকে বলতে পারি আমরা হচ্ছে যে ভি, তাই না? আচ্ছা, তাহলে এখন ডি এর সাথে এম এর সম্পর্কটা কেমন বলতো ভাই? তার আণবিক ভরের সম্পর্কটা কেমন? সমানুপাতিক না? তাহলে আমরা কি এই জিনিসটাকে এমন বলতে পারি না, ডি যেহেতু এখানে নিচে, তার মানে এখানেও এমটা কিসে থাকবে, আসলে নিচে থাকবে। দিয়ে তোমাদের মেইনলি এসএসসি তে যে সূত্রটা পড়ানো হয় সেটা হচ্ছে এটার সাথে এর সম্পর্ক। তোমাকে বলা হয় যে কোন একটা গ্যাসের ব্যাপন হার হবে ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভর যেখানে হচ্ছে কম সেখানে ব্যাপন হারটা হচ্ছে বেশি। এই যে ডিফিউশন রেট, দেখো ডিফিউশন রেট ভালো করে দেখো, ডিফিউশন রেট আর ইজ প্রপোর্শনাল টু রুট ওভার 1/m বা 1/√m, সেম জিনিস ধরতে পারা যাচ্ছে। সো তোমার এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই যে এটা কই থেকে আসলো, আমি জাস্ট একটু দেখাই দিলাম তোমাকে। এখন আসো, আমি জাস্ট এখানে থেমে থাকলে হবে না, আমাদেরকে আরেকটু আগাইতে হবে। আমি ফুল এমন একটা সূত্র প্রতিপাদন করব যেটা দিয়ে তোমাকে যেই ধরনেরই ম্যাথ দেওয়া থাকুক না কেন, একেবারে প্রো লেভেলের ম্যাথও যেন তুমি সলভ করতে পারো। যেমন তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, যে আমরা এমন বলতে পারি না R1 ইজ ইকুয়ালস টু রুট ওভার 1/d1, এবং এখানে একটা কে সমানুপাতিক ধ্রুবক দিতে হবে কে। কেন? কারণ কথা হচ্ছে যে ভাইয়া তুমি তো করেছো, কি বলে যে সমানুপাতিক চিহ্নটা উঠাইছো, দিয়ে সমান বসাইছো, তাহলে একটা কে ধ্রুবক দিতে হবে না? অবশ্যই দিতে হবে 1/d2। বা তুমি এটাকে তখন হচ্ছে যে এমনে বলতে পারো, সরি, এটাকে তখন তুমি হচ্ছে যে এমনে বলতে পারো, আমরা এটাকে আরেকটু বলতে পারি হচ্ছে কে রুট ওভার 1/m অন, আশা করি বলতে পারি, এটা বলতে পারি কে রুট ওভার 1/m2, যেহেতু R2। এখন আমরা এই সমীকরণটাকে এটা দ্বারা ভাগ করে দিব জাস্ট সিম্পলি, তাহলে আমরা বলতেছি হচ্ছে R1/R2 ইজ ইকুয়ালস টু, তাহলে এবার সমানুপাতিক ধ্রুবকটা উঠে যাচ্ছে, মানে কে কে তো কেটে যাচ্ছে, তাহলে d2/d1, মানে R1 এর সাথে D1 এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটা ঠিকই আছে। সেম টু সেম আমি যদি এটা ভর দিয়ে বলি তাহলে সেটা বলবো কি M2/M1, বলা যায় না? আমাদের ম্যাক্সিমাম ম্যাথ এটা দিয়েই হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম ম্যাথে আমাকে আসলে ম্যাথ করতেও দিবে না, ম্যাক্সিমাম ম্যাথে খালি বলবে কে কার তুলনায় কম, কে কার তুলনায় বেশি। মজাদার বিষয় আসলে, ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে এরকমই বলবে। আচ্ছা ঠিক আছে, আশা করি আমি ধরতে পারছি। এরপরে আমি এখানেও থামবো না, আরেকটু কাহিনী আছে, আরেকটু কাহিনী একটু বুঝে আসি। আসো, আরেকটু কাহিনী হচ্ছে জাস্ট এইখানে আমি তোমাকে বুঝাই দিতে পারবো। ধরে নাও ভাইয়া তোমার এ আর বি দুইটা গ্যাসের পাত্র আছে, ভালো করে বুঝো, দুইটা গ্যাসের পাত্র আছে। দুইটা গ্যাসের পাত্রেই তুমি হচ্ছে যে 5 মিনিট করে, ধরো একটা গ্যাসে তুমি রাখছো হচ্ছে ভাই কার্বন ডাইঅক্সাইড, এখানে রাখছো হচ্ছে ভাই তুমি কার্বন ডাইঅক্সাইড, এখানে রাখছো হচ্ছে তুমি হাইড্রোজেন গ্যাস। তুমি দুইটা গ্যাসকে 5 মিনিট ওপেন করে দিলা, 5 মিনিট ধরে তোরা ব্যাপিত হবি, হো কতটুকু হতে পারিস। তাহলে কার্বন ডাইঅক্সাইড যত লিটার ব্যাপিত হবে, হাইড্রোজেনে কি তত লিটারই ব্যাপিত হবে 5 মিনিট সময়ে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কেন? কারণ এদের তো ব্যাপন হার আলাদা, কারণ এদের আণবিক ভর তো আলাদা। এটার ভর 44 কার্বন ডাইঅক্সাইডের, এর ভর কত 2, তাহলে নিশ্চয়ই আলাদা আলাদা ভাবে ব্যাপিত হবে। এবং কে বেশি ব্যাপিত হবে বলতো, কার বেশি আয়তন ব্যাপিত হবে? যদি আমরা সময়টাকে ফিক্স করে দিই, তাহলে যার ব্যাপন হার বেশি সে নিশ্চয়ই বেশি ব্যাপিত হবে। তার মানে কার ব্যাপন হার বেশি? অবশ্যই হাইড্রোজেন গ্যাস, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তো সে বেশি ব্যাপিত হবে। তাহলে আমরা ব্যাপন হারের সাথে আয়তনের সম্পর্কটা, কার আয়তন বেশি পরিমাণে যাবে সেটা কি সমানুপাতিক পাচ্ছি না, যে যার ব্যাপন হার বেশি তার আয়তনটা বেশি বের হবে, পাচ্ছি। তার মানে আমরা এখানে বলতে পারি, এখানে আর কোনো রুট টুট কিচ্ছু না, এখানে ডিরেক্ট জাস্ট বলা যায় V1/V2, R1 বেশি হলে V1 বেশি হবে। এবার ঠিক এই কনসেপ্টটাই তুমি উল্টা করে দিছো, উল্টা করে দিয়ে বলতেছো এরকম যে ভাইয়া 5 লিটার করে দুইটারই বের হতে হবে, কার্বন ডাইঅক্সাইডও 5 লিটার বাইর হতে হবে, হাইড্রোজেন গ্যাসও 5 লিটার বাইর হতে হবে। সময়টা কিরকম ভাবে লাগবে বলতো? 5 লিটার কার্বন ডাইঅক্সাইড বের হইতে যতটুকু সময় লাগবে, হাইড্রোজেন কি 5 লিটার বের হইতে সেম পরিমাণ সময় লাগবে? নিশ্চয়ই উত্তরটা হচ্ছে না। হাইড্রোজেন 5 লিটার বের হইতে আরো খুব কম সময় লাগবে অবশ্যই, আর কার্বন ডাইঅক্সাইড 5 লিটার হইতে বেশি সময় লাগবে, কারণ ওর ব্যাপন হারটা কি কম। তাহলে ব্যাপন হারের সাথে সময়, যতটুকু সময় লাগছে সেটা কেমন সম্পর্কে? ব্যস্তানুপাতিক সম্পর্কে না? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে এখানে T2 ব্যাপিত হতে যে সময়টা সেটা হচ্ছে T1। দেখো আর এর সাথে এটা কখন, এখানে যখন এটা এটা এই সূত্র আমরা কখন ইউজ করব? যখন আমাদের আয়তনটা স্থির। এই সূত্র কখন আমরা ইউজ করব? যখন আমাদের সময়টা স্থির।
টাইমটা ফিক্স করে দিব। এবং আমরা কিন্তু একটা সূত্র জানি, ব্যাপন হার আর বা রেট অফ ডিফিউশন সমান যতটুকু আয়তন ব্যাপিত হয়েছে বাই হচ্ছে ব্যাপিত হতে যতটুকু সময় লাগছে। এই সূত্র থেকেই কিন্তু আমরা এই দুইটা প্রতিপাদন করলাম, এই দুইটা কিন্তু আমরা এটা থেকে প্রতিপাদন করছি। ক্লিয়ার? ইন টোটালে তোমার এই অংশটুকুই হচ্ছে যে লাগবে, এই অংশটুকুই লাগবে, আর কিচ্ছু না। বুঝা গেছে ভাইয়া? এই অংশটুকুই লাগবে, আর কিছুই না। এই সূত্রটুকু মনে রাখতে পারলেই হয়েছে। এখন আমরা এই সূত্রগুলা দিয়ে কিছু ম্যাথ ট্যাথ দেখবো, হিউজ পরিমাণের জিনিসপাতি, এমসিকিউ অনেক এসে আছে, কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি হবে, এবং ওই সব কিছু যতগুলা তোমার অন্তত এসে আছে, অ্যাটলিস্ট সারফেস লেভেলে যতগুলা আছে ভাই বিশ্বাস কর, ততগুলা তুই জাস্ট এইটা দিয়েই কমপ্লিট করে ফেলতে পারবি। এইটা দিয়েই, এই যে প্রথম আর এই যে এটা দিয়েই। চলো একটা দেখি তো, একটা প্রথমে ক্যালকুলেশন করে দেখি। এই যে ধরো এই একটা সিরিয়াল গ্যাসের একটা পুরো লিস্ট দেওয়া আছে, এখানে কোন কোন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, মিথেন গ্যাস, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই প্রত্যেকটার যদি ভর চিন্তা করো, হাইড্রোজেনের কত 2, এর কত ভাই 17 গ্রাম গ্রাম গ্রাম, এর কত 16 গ্রাম, এর কত সালফার ডাইঅক্সাইডের 64 গ্রাম গ্রাম, এর কত আমার 44 গ্রাম। তাহলে এর ব্যাপন হারের লিস্টটা যদি আমি সাজাই, কার ব্যাপন হার কম, কার থেকে বেশি, কার থেকে কম, এখানে সাজিয়ে দেওয়াই আছে, বাট তুমি যদি সাজাও তাহলে তুমি জানো যার আণবিক ভর সব থেকে কম তার ব্যাপন হার সব থেকে বেশি। তাহলে এটা যদি আমি এরকম করি, এটাকে আমরা R1 বলতেছি, এটাকে আমরা R2, এটাকে আমরা R3, এটাকে আমরা R4 বলতেছি, এটাকে আমরা R5 বলতেছি। তাহলে কোনটার মান সব থেকে বেশি হবে বলো তো? অবশ্যই R1 এর মানটাই সব থেকে বেশি হবে। তারপরে কাটটা হবে বলো তো ভাইয়া? তারপরে কি 16 হবে না? মানে R3 হবে, তারপরে দেখো তো, তারপরে মিথেন দিছে, হয়েছে না? তারপরে কাটটা হবে নিশ্চয়ই 17, মানে R2। তারপরে কাটটা হবে 64 হবে না, 44 হবে, অবশ্যই 44 মানে R5। তারপরে কাটটা হবে R6। এই সিরিয়ালটা মেনটেন করবে না? এবং এই সিরিয়ালটা কি এখানে মেনটেন করা নাই? তাহলে এটা জাস্ট এই আণবিক ভর দিয়ে তুমি যাবতীয় ক্যালকুলেশন কমপ্লিট করে ফেলতে পারতেছো না? পারতেছো না? পারতেছো। হোপসো ডান। এরপরে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। বলো তো এই জিনিসটা তুমি দেখছো কোথাও? তুমি তোমার বইটা নাও হাতের কাছে, বইটা উল্টানি দাও একটা। হ্যাঁ, একটা উল্টানি দাও খালি বইয়ের ভিতরে। একটা উল্টানি দিলে দেখতে পাবা এই বইয়ের ভিতরে তোমার শেষে একেবারে একটা এমসিকিউ কোশ্চেনে এটা দেওয়া আছে। এই জিনিসটা কেমন? এই জিনিসটা দেওয়া আছে হচ্ছে এরকম যে একটা দ্রবণে তুমি হচ্ছে যে এখানে HCl গ্যাস, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাসটা, হ্যাঁ, সেটার ভেজানো একটা তুলা নিছো এই কর্নারে। ওকে, আচ্ছা, এইখানে নিছো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আর্দ্র দ্রবণ যেটা নিছো, মানে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আমি সিম্পলি চিন্তা করতেছি এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। আমরা অ্যামোনিয়া গ্যাস দিয়ে এটাকে করে দেখালাম, ঠিক আছে, করে দেখাচ্ছি। এখন তুমি ফাইনালি আর একটা কিছু চিন্তা করো যে জিনিসগুলো আসলে দরকার আমাদের, সেটা হলো ভাইয়া যে এই লাইন থেকে এই লাইনের যে দূরত্ব, সে দূরত্বটা আমরা ধরে নিলাম হচ্ছে ভাইয়া এল পরিমাণ দূরত্ব। এবং এবং মাঝামাঝি যেটা হইতো, মাঝামাঝি এটা কি আমাদের L/2 হইতো না? মাঝামাঝি, মাঝামাঝি কি তারা মিলিত হবে? না, তারা মিলিত হয়ে কি তৈরি করছে সেখানে আমি যাচ্ছি পরে। মাঝামাঝি তো তারা মিলিত হবে না, এটা তো তার L/2। আমরা ধরে নিলাম যে ওরা যে জায়গাতে মিট করতেছে, যে এইটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া এক্স। তাহলে অ্যামোনিয়ার ওখান থেকে যে দূরত্বটুকু, হ্যাঁ, এই যে দূরত্বটুকু, বুঝতেছো জিনিসটা? এখান থেকে এই দূরত্বটুকুকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া এক্স। তাহলে এখান থেকে এই দূরত্বটুকুকে আমরা কি বলতে পারি আসলে? L-x বলতে পারি না? পারি নিশ্চয়ই, পারি না? অবশ্যই পারি। মানে অ্যামোনিয়া গ্যাস থেকে যে দূরত্বটুকু। এখন HCl প্লাস অ্যামোনিয়া, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া গ্যাস যেটাই বলো না কেন, এ যখন বিক্রিয়া করবে তখন তোমাকে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া তৈরি করবে। সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়াটা তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া তৈরি করে। বুঝছো কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে। আচ্ছা, কারণ আমাদের কথা হচ্ছে যদি আমাকে এল দেয়া থাকে, মানে কাঁচ নলের যে দৈর্ঘ্যটা সেটা যদি দেয়া থাকে, যে এল এর মানটা তোমাকে বলে দিল যে এলটা হচ্ছে ভাইয়া তোমার কত 100 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে তুমি আমাকে এবার বের করে দাও যে এটা আসলে কত দূরে ধোঁয়াটা সৃষ্টি হবে। যদি এরকম ভাবে মানে বলে যে ইফ এল ইজ ইকুয়ালস টু 1 মিটার, বা আমরা বলতেছি হচ্ছে 100 সেন্টিমিটার, দেন তাহলে আমাদের কত দূরে, এখন এ প্রান্ত থেকে দূর অথবা বি প্রান্ত থেকে যেটা থেকে দূরে বলুক না কেন, কত দূরে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হবে।
আচ্ছা, এই কোশ্চেনের উত্তর যখন আমরা করতে যাব তখন আমাদেরকে দুইটা অ্যাপ্রোচে কাজ করতে হবে। একটা হচ্ছে ভাইয়া ওই যে আমরা কি জানি বলো তো? আমরা জানি মানে ধরে নাও আর ওয়ানটা হচ্ছে আমাদের HCl এরটা যেটা। এই HCl এর যে ব্যাপন হার সে ব্যাপন হারটাই আমরা লিখবো। এই ব্যাপন হারটা ও হচ্ছে কতদূর পর্যন্ত যাচ্ছে? x পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, মানে একটা জিনিস বলো তো যে এই যে এই গ্যাসটা এখান থেকে শুরু করে এখানে আসতে যতটুকু সময় লাগে টি পরিমাণ, আমাদের এই অ্যামোনিয়াও কি ওই টি পরিমাণ সময় এত দূরে আসছে না? ওই একই সময়ে যদি না আসে তাহলে তারা মিলিত হবে কিভাবে? ধরো এ গেছে 2 মিনিটে, ও আসছে 3 মিনিট পরে, তাহলে মিলিত হবে? নিশ্চয়ই না। মানে 2 মিনিটেই তো তারা এই জায়গাটাতে মিট করছে। মানে তাহলে টাইমটা তার জন্য কি ফিক্স না? অবশ্যই টাইমটা ফিক্স, মানে নির্দিষ্ট সময়ে যে তারা মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে আর এর পরিমাণটা হচ্ছে x/2 x/t এমন বলতে পারো। আবার R2 এর পরিমাণটা তুমি কি বলতে পারো ভাইয়া? L - x বাই হচ্ছে যে t t সেম বলতে পারো নিশ্চয়ই সেম। এখন কথা হচ্ছে তুমি আসলে এখানে বেগ আকারে দেখাইছো, তুমি কি ব্যাপন হারটাকে বেগ আকারে দেখাতে পারো? আমি তো তোমাকে বেগ আকারে দেখাই নাই, আমি তোমাকে কি দেখাইছিলাম? r = v/t। এখানে v কি ভেলোসিটি? নিশ্চয়ই না। v কি ছিল? ভলিউম বা আয়তন। আয়তন দিয়ে দেখাইছিলাম। তাহলে এটা আমি কি আসলে উল্লেখ করতে পারি? সত্য কথা হচ্ছে এটা আসলে কঠিন, মানে না করাটাই বেটার। বাট ইন কেস যখন তুমি দেখতেছো যে এটা আসলে একটা সরু ছিদ্র নল এবং এটা কেবলমাত্র এক মুখে গমন করতেছে, একদিক বরাবর, এখানে কি একেবারে ইউনিডিরেকশন না? এটা কি? এটা তো আরো সরু ছিদ্র নল, এটা তো একেবারে ইউনিডিরেকশন। এই যে এই ইউনিডিরেকশন, আর কি এদিক ওদিক কোনো দিকে যাওয়ার কোনো অপশন আছে? নাই। এই যে যখন ইউনিডিরেকশনে গমন করতেছে তখন সেই ক্ষেত্রে তুমি আসলে এটা থেকে কি ধরতে পারো? এই যে বেগ আকারে প্রকাশ করতে পারো। তারপরও না করাটা বেটার। ওকে, আচ্ছা। এখন তাহলে তুমি আসলে মেইন সূত্রটা কি জানো ভাইয়া বলো তো? আমরা জানি R1/R2 = M2/M1। R1টা কার ছিল? HCl এর ছিল না? R1টা কার ছিল রে? এটা হচ্ছে HCl এর জন্য, আর এটা কি? অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়া গ্যাসের জন্য। আচ্ছা, এটা তো R2 হবে তাই না? ওকে, তাহলে R1/R2 = M2/M1। এখন তুমি R1/R2টাকে কি করতে পারো? এই যে এই আকারে দিয়ে লিখে ফেলতে পারো তাই না? x/t = L - x বাই হচ্ছে যে t, এমন লিখতে পারো। M2/M1। M2/M1 এর মান এবার তুমি একটু বোঝার চেষ্টা করো তো ভাইয়া। M2টা কি? অ্যামোনিয়া গ্যাস, ওইটা R2 এর সাথে তো M2, তার মানে অ্যামোনিয়া গ্যাস, সেটার ভর কত? 17। M1 এর ভরটা কত? 36.5, এমন না? 80 কেটে দেওয়া যায় না? 80 কেটে গেল। তাহলে থাকলো কি আমাদের? আমাদের থাকে হচ্ছে, আমি যদি একবারে একটু উল্টায় দিয়ে লিখি, একবারেই মনে করো না আমি একটু উল্টায় দিয়ে লিখলাম, উল্টায় লিখলে আমাদের কি এমন থাকে? এমন থাকে না যে L - x বাই হচ্ছে x = এদিকে উল্টায় দিছি, লবকে হর, হরকে লব, তাহলে এদিকে উল্টে যাবে আমাদের 36.5 বাই হচ্ছে 17। তাহলে এখান থেকে একমাত্র আমাদের আননোন ভ্যালু কি থাকলো? আননোন ভ্যালু কেবলমাত্র x থাকছে না? এই ক্যালকুলেশনটা যদি আমি এবার একবারে করে ফেলি, একবারে করে ফেললে কি হবে? একবারে করে ফেললে হবে x = L/1 + √36.5 বাই হচ্ছে 17। এটা থাকে না? একবারে করে ফেলছি। কি করছি আসলে? L/x করছি, এখানে x/x করছি, তাহলে -1, এটাকে ওপাশে নিয়ে গেছি, তাহলে এটা প্লাস হয়ে গেছে, ওই যে প্লাস হয়ে গেছে। তারপরে x-টাকে ওইদিকে গুণ দিছি, ওই টোটালটাকে L এর নিয়ে এসে ভাগ করে দিছি, ওটাই করছি। ওকে, এবং এই L এর মানটা অবশ্যই তুমি দেখো তো, একটু ভালো জিনিস মনে করে একটু বুঝে দেখো তো ভাই, যে L এর মানটা কি L/2 হবে নাকি তার থেকেও কম হবে? নিশ্চয়ই কম হবে। কেমনে? এখানে দেখো, এখানে যে সংখ্যাটা আসবে তোমার 17 ভাগ, এটা যদি 34 হইতো, x এর মানটা L/2 এর থেকে ছোট হবে। কেন? কারণ এখানে মানে L এর নিচে আসলে 2 এর থেকে বড় সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে। কিভাবে? কারণ এখানে দেখো, এখানে এই যে রুটের ভিতরে যেটা আছে 36 আর 34 কাটলে তো মিনিমাম 2 এর বেশি। 2 এর বেশি মানে 2 কে যদি রুট করো তাহলে 1.73 থাকে এরকম, মানে সরি 1.21 থাকে এরকম। তাহলে 1.21 + 1, তার মানে তো 2 এর থেকে বেশি দ্বারা ভাগ হচ্ছে না L। তাহলে L/2 হলে 50 তে থাকতো, 2 এর থেকে বেশি দ্বারা ভাগ হচ্ছে, তার মানে আরো কাছে থাকবে। দ্যাটস ওয়াই দেখো, মানে 50 থেকে আরো এদিকে, মানে একবারে 50% থেকে বা অর্ধেকের থেকে আরো এদিকে আছে। ক্লিয়ার? এই ক্যালকুলেশনে তুমি এই কাজটুকু কমপ্লিট করতে পারো। এটা আগেকার বোর্ডে আসতো, প্রায় হরহামেশা আসা একটা কোশ্চেন এবং খুব ভালো মতন করে আসে। তো তুমি মাস্ট বি এটাকে হচ্ছে যে খুব ভালো মতন শিখে রাখবা। এটা তোমার জন্য অবশ্যই VVIP, এটা একবারে 6 স্টার দিয়ে দিলাম। এটা কি বলতো? VVIP, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার?
ওকে, চলো এবার বেশ কিছু কোয়েশ্চেন বলছে, আমরা ধীপ ধাপ কোয়েশ্চেনগুলোকে সলভ করি। দিনাজপুর বোর্ড 26-এর একটা কোয়েশ্চেন। ভাবছিলাম নিঃসরণটা এখানে শেষ করব, নিঃসরণটা আমরা পার্ট 2 এর ভিতরে টেনে দিব, ঠিক আছে? নিঃসরণটা আর এটার মধ্যে কমপ্লিট করব না। দেখো এখানে কি বলে, গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার সবচেয়ে কম। আণবিক ভর বেশি কার হবে? অ্যামোনিয়া NH3 17 গ্রাম। আচ্ছা, কার্বন মনোঅক্সাইড 12 আর 16 মানে হচ্ছে 28 গ্রাম। ইথেন C2H6 মানে হচ্ছে এটা হলো 12 আর 6 18। তারপরে সালফার ডাইঅক্সাইড মানে সব থেকে বেশি, এটা 32 মানে 64 গ্রাম। তাহলে বলো তো, আমাকে চাইছেই তো কম, কার কম হবে? যার আণবিক ভর সব থেকে বেশি, সালফার ডাইঅক্সাইড, রাইট অ্যান্সার। এই জিনিসগুলো আমাকে ঝটপট করে তার সংকেত জানতে হবে, তার ভর কত, আণবিক ভর কত সেটাও জানতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? 64 গ্রাম। দেখো সঠিক উত্তর কি, সালফার ডাইঅক্সাইড 64 গ্রাম। আবার দেখো এটা কতবার করে আসা এবং তোমার রিসেন্ট ইয়ারের কোশ্চেনে কতবার করে আসা, জিনিসটা দেখলেই তুমি বুঝতে পারবা। এখানে বলে কি, কোনটির গ্যাসের ব্যাপন হার সব থেকে বেশি, তাহলে আণবিক ভর যার সব থেকে কম হবে সেটা যদি আমরা খুঁজে বের করি। ইথিলিন মানে কত? C2H4, তাহলে এটার ভর হচ্ছে 12 আর 4, অর্থাৎ আমরা বলবো হচ্ছে যে এটা কত? 16 গ্রাম। অ্যামোনিয়া NH3 কত? 17 গ্রাম। নাইট্রোজেন N2 কত ভাই? 28 গ্রাম। ফ্লোরিনের ভরটা কত? 71 গ্রাম। তাহলে আমার চাইছে বেশি কার হবে? যার আণবিক ভর সব থেকে কম। আণবিক ভর সব থেকে কম কার এখানে? নিশ্চয়ই 16, যে সে তার আণবিক ভর সব থেকে কম। এখন এখানে একটা কাহিনী আছে, ভালো করে বুঝো। জিনিসটা হচ্ছে ইথিলিন NH3 14 আর 3 17, হ্যাঁ ইথিলিন, কার্বন 12 আর 4 16, হ্যাঁ এই যে দেখো যেটা বলতেছিলাম, ইথিলিন যেটা, সেটা হচ্ছে C2H4। ভালো করে বুঝো, ইথিলিন যেটা, এই ইথিলিনের নামই কিন্তু হচ্ছে আমাদের আবার ইথিন আর ইথিলিন সেম জিনিস ভাইয়া। ইথেন যদি হইতো তাহলে এটা কিন্তু একটা অ্যালকেন, এটাও তুমি 11 নম্বর চ্যাপ্টারে যা পড়বা, সেটা হচ্ছে C2H6 ইথেন, এটা কিন্তু একটা অ্যালকেন। আর যদি ইথাইন হইতো C2H2, হ্যাঁ তাহলে সেটা হবে হচ্ছে ইথাইন, বা এটার অপর নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, এমন এই তিনটার ভিতরে কোনটা দিচ্ছে সেটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। ইথিন আর ইথেন, যদি ইথেন হইতো তাহলে কিন্তু এটার ভর 18 হয়ে যেত, একটু আগেই তুমি করলা। এটা কার্বন 6 6 12 আর 4 16, হ্যাঁ ঠিক আছে, তাহলে 16 গ্রাম। তাহলে এটা অনুযায়ী রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এক্সাক্ট হচ্ছে এ। এখন এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে লিটারালি ভুল, উত্তরটা দিয়ে রাখছে হচ্ছে অ্যামোনিয়া, বাট এটা অ্যামোনিয়া হবে না। এটা তুমিও বুঝতেছো কেন, কারণ অ্যামোনিয়ার ভর ভালো করে বুঝো, অ্যামোনিয়া বা ইথিলিন এই দুইটার ভিতরে ঝামেলা লাগতেছে। এটার ভর কত? 17 গ্রাম। এটার ভরটা কত পাইছো তুমি? 16 গ্রাম। তার মানে চোখ বন্ধ করে ব্যাপন হার কার বেশি? ইথিলিনের বেশি। ইন কেস যদি হচ্ছে এই অপশনটা এটা না দিয়ে যদি ইথেন দিত, ইথেন C2H6, তাহলে এখানে 12 আর 6 মানে কত? 18 গ্রাম। তখন আমাদের রাইট অ্যান্সারটা অ্যামোনিয়া হইতো। বুঝতে হবে, ঠিক আছে? ভুল থাকতে পারে, ভুল মিস্টেক হয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো ইস্যু নাই, বাট তুমি যেন কারেক্ট হও। ওকে, আচ্ছা নেক্সট, কোনটির ব্যাপন হার কম? আবার ব্যাপন হার কম চাইছে, তার মানে আমাকে যেতে হবে কি, যার আণবিক ভরটা ব্যাপন হার কম হবে কার? যার আণবিক ভরটা হচ্ছে যে মানে ব্যাপন হার কম, যার আণবিক ভর বেশি। তাহলে অ্যামোনিয়া কত? 17 গ্রাম। নাইট্রোজেন কত? 28 গ্রাম। তারপরে হচ্ছে ইথাইন C2H2, ইথাইন মাত্রই করলাম, সেটা কত? মাত্র 14 গ্রাম। তারপরে আসে হচ্ছে এখানে দেখো, এটা মানে পুরাই হচ্ছে যে আসলে নামটাই উল্টাই গেছে, সেটা হচ্ছে ডনয়ন আসছে রীতিমতন। তো এটা আর কি হাইড্রোজেন হইতে পারে, হ্যাঁ সো হাইড্রোজেনই দিয়ে দাও, হাইড্রোজেন। তাহলে এই যদি কার্যক্রম হয়, হাইড্রোজেন মানে কত? এটা 2 গ্রাম। তাহলে এখানে সব থেকে বেশি আণবিক ভর কার? নাইট্রোজেনের। তাহলে রাইট অ্যান্সারটা কি? ব্যাপন হার ওরই সব থেকে কম হবে, নাইট্রোজেন। নেক্সট, নিচের কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? ভালো করে কেয়ারফুল ভাইয়া, ব্যাপন সময় চাইছে। ব্যাপন সময় কার সবচেয়ে বেশি? যার ব্যাপন হার সব থেকে কম। তুমি আবার ব্যাপন হার সবচেয়ে বেশি এটা বুঝে নিও না, ব্যাপন সময়। আর ইজ ইকুয়ালস টু কি ছিল? V/T না? তাহলে ব্যাপন হার যার বেশি তার ব্যাপন সময় কি? কম না? তাহলে ব্যাপন হার আবার কার বেশি? ব্যাপন হার তার বেশি যার আণবিক ভরটা কম, তাই না? তাহলে আণবিক ভর এখানে কার হবে? এই যে এটা 2, এটা হচ্ছে 4 গ্রাম হিলিয়ামের, এটা কত আমাদের? এটা হচ্ছে 28 গ্রাম। তারপরে এটা কত আমাদের? 32 গ্রাম। তাহলে রাইট অ্যান্সারটা কি হচ্ছে আমাদের? আরামসে হাইড্রোজেন না? তুমি যদি এটা খালি চিন্তা করে নাও যে ব্যাপন সময় বেশি মানে ব্যাপন হার বেশি বোঝাই যাইছে,
একেবারে গেল। ব্যাপন হার বেশি হলে কি হয়ে যাবে তখন? তোমার উত্তরটা হয়ে যাবে 32, সরি মানে ব্যাপন, ভুল বললাম আমরা, ব্যাপন হার বেশি হলে উত্তরটা হচ্ছে এ। ব্যাপন হার বেশি হলে উত্তরটা হচ্ছে এ, বাট আমাকে কি চাইছে? আমাকে চাইছে ব্যাপন সময় বেশি। ব্যাপন সময় কার বেশি? যার ব্যাপন হারটা হচ্ছে কম। ব্যাপন হার কার কম? যার আণবিক ভরটা হচ্ছে বেশি। তাহলে আণবিক ভরটা বেশি কার? ডি। তার মানে রাইট আনসারটা হচ্ছে কিন্তু ডি। তুমি জাস্ট যদি এটাকে চিন্তা করো ব্যাপন হার বেশি বোধহয়, তখনই কিন্তু তুমি উত্তর দিয়ে দিতে হচ্ছে এ, যেটা একটু আগে করছিলাম। মানে এখানে উত্তরটা হবে কি? উত্তরটা হবে কি রে? ডি না? ভালো করে বুঝছিস তো? ব্যাপন সময় বেশি, এজন্যই বলতেছিলাম বি কেয়ারফুল। কি চাইতেছে কোশ্চেনের ভিতরে? ব্যাপন সময় চাইছে, ব্যাপন হার চাই নাই। সো বি কেয়ারফুল, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলো। কতবার করে আসা কোশ্চেনটা? কোন যৌগটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে? ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে, আণবিক ভর যার কম। তাহলে আণবিক ভর কম এখানে কার? দেখো এটা NH3 লিখতো আসলে, তাহলে এটা 17, এটা হিলিয়াম, এটা 4 গ্রাম, এটা 32, এটা হচ্ছে, আচ্ছা NH2 যদি লেখো তাহলে এটা মাইনাস দিতে হবে আসলে, যাক ওখানে প্রবলেম। এটা হচ্ছে কত? 17। তার মানে 4 গ্রাম হিলিয়াম এই এই জিততেছে আমার আরামসে। কে জিততেছে? 4 গ্রাম হিলিয়াম জিততেছে, যার মানে কম। নিচের কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? বারবার করে বললাম, কোনটা বলো তো? ব্যাপন। অবশ্যই অবশ্যই আমাদের ব্যাপন হবে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, এরপরে যদি আমরা যাই, তো তাহলে তারপরে যদি আমরা যাই, এটা ব্যাপন হইল। নেক্সট কোশ্চেনটা কি বলে? কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? ব্যাপন হার বেশি, তার মানে যার আণবিক ভর কম। আণবিক ভর কমকের ইথেন। ইথেনের ভরটা কত হবে বলো? C2H6 বললামই তো। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 18। হাইড্রোজেন এই যে 2 গ্রাম, তার মানে এই মনে হচ্ছে রাইট আনসার। ব্যাপন হার সবচেয়ে বেশি যেহেতু চাইছে, তার মানে আণবিক ভর কম হতে হবে। কার্বন ডাই অক্সাইড কত? এটা 44 গ্রাম। নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন হচ্ছে ভাই 14, এটা হচ্ছে ভাই 16, মানে 30। রাইট আনসার কি? হাইড্রোজেন। পরেরটা, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? ভর যার কম, ব্যাপন হার তার বেশি। দেখো N2O3, নাইট্রোজেন 2 মানে 28, অক্সিজেন 3 মানে 48, 28 আর 48, ও মাই গড অনেক বেশি। C2H4 এটা কত হচ্ছে আমাদের? 16 গ্রাম হচ্ছে। C2H6 এটা কত হচ্ছে আমাদের? 18 গ্রাম হচ্ছে। এটা NO2 এটা হচ্ছে একাই 16 আর এখানে হচ্ছে 28, তার মানে এটাও তো অনেক বেশি। তাহলে এগুলা তো আমার চিন্তা করার দরকার নেই, এই দুটার ভিতরে তুলনা করলে হয় না? ব্যাপন হার যেহেতু চাইছে, আণবিক ভর যার কম, কার কম? এর কম না এর কম? নিশ্চয়ই এর কম, বি। রাইট আনসারটা কি? বি। ক্লিয়ার? আরেকটা দেখো, লাস্ট কোশ্চেন। নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? আবার ব্যাপন সময় বেশি চাইছে, তার মানে ব্যাপন সময় যার, আমরা কিভাবে করব আসলে? ব্যাপন সময় বেশি, ব্যাপন হার অবশ্যই তার কম হবে। ব্যাপন হার তার কি হবে? ব্যাপন হার কম। ব্যাপন হার কম মানে কি? আণবিক ভর তার বেশি হইতে হবে। আণবিক ভর যার বেশি তারই তো ব্যাপন হারটা কম, তাই না? তার মানে এটা দিয়ে আমরা তুলনা করব। এখানে আণবিক ভর বেশি কার হবে? চোখ বন্ধ করে মনে হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের হবে। হ্যাঁ, কেমনে যাচ্ছি দেখো, সালফার ডাইঅক্সাইডের ভর কত? 32 প্লাস হচ্ছে এখানে 32। না রে না রে না রে, এই 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 মিশায় ফেলো দ্রুত। কেন বলি? সালফারেরটার ভর 32, অক্সিজেন 2টা, তাহলে 16 দুগুণা 32, মানে এটা কত? 64। বাট ক্লোরিন তো একাই তোমার হচ্ছে ভাই 71, কারণ ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাহলে 71 গ্রাম, তাহলে ওই বেশি, ওই রাইট অ্যান্সার। এখানে দেখো C2H6 কত? এটা 18 গ্রাম। কার্বন মনোক্সাইড এটা কত? 12 আর 16 মানে 28 গ্রাম। তো রাইট অ্যান্সারটা কি রে? আরামসে বি। সঠিক উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের এক্সাক্ট নিঃসরণ। সো নিঃসরণ অংশটা আমরা হচ্ছে পার্ট 2 এর ভিতরে টানবো। এটা হচ্ছে আমাদের পার্ট 2, এখান থেকে আমাদের স্টার্ট হবে। ওকে, সো আমরা এসে আসলে পার্ট এই অংশগুলো মিশা ডান করে ফেলবো। সো হোপসো তোমরা যারা শেষ অবধি কমপ্লিট করলা, তারা আশা করি ভালো মতন বুঝতে পারছো। সো থ্যাংক ইউ অনেক অনেক। হ্যাঁ, পার্ট 1টা আমাদের ডান, পার্ট 2টা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলি, তাহলে তোমরা পুরো চ্যাপ্টারের আসলে টু বি অনেস্ট বস হয়ে যাবা ইনশাল্লাহ। সো এখান থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে ক্লাস PDF তো তুমি পাবা, তারপরে নিজে নোট করবা, এই নোটটাকেই বারবার রিভিশন করবা এবং নিজে যতটা পারা যায় ভাই প্র্যাকটিস সব থেকে জরুরি একটা জিনিস। যতটা প্র্যাকটিস করতে পারবা তত তুমি আরেকজনের থেকে আগায় থাকবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরের পার্ট 2 থেকে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।